কিরে, তোকে কতবার কল দিয়েছি, তুই কল রিসিভ করসনি কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? তুই আবার কান্না করেছিস শয়নের জন্য, তাই না? আরিয়া ওদের প্রশ্নের উত্তর না দিয়ে ওদের বলা কথা এড়িয়ে বলে উঠল, আমি তোদের সাথে বন্ধুত্ব রাখতে চাই না, আমি আমার মতো থাকতে চাই, আর আমার কাছে আর আসবি না। লিলি ও রাইমা এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে। তারপর লিলি জোরে হেসে বলে উঠল, রাইমা, আরিয়া পাগল হয়ে গেছে, ওকে পাবনায় পাঠাতে হবে। তুই কি গাঁজা টাজা খেয়েছিস নাকি? আমার রুম থেকে বেরিয়ে যা তোরা, আমি তোদের মুখও দেখতে চাই না। তোদের মতো নিচু জাতের বান্ধবী আমার দরকার নেই। কি, আমরা নিচু জাতের? আমাদের মুখ তুই দেখতে চাস না? তা দেখবি কেন? তুই তো এখন নামকরা লয়ার বিদ্যুৎ আরিয়ান চৌধুরীর জিএফ। এখন আমাদের দিয়ে তোর কি হবে? আসলে আমরা নিচু জাতের বান্ধবী না, বরং তুই আমাদের বান্ধবী হবার যোগ্য নস। বিদ্যুৎকে পেয়ে এখন তুই আমাদের ভুলে গিয়েছিস, স্বার্থপর। রাইমা, চল এখান থেকে, ওর মুখ দেখতে ইচ্ছে করছে না আমার। লিলি ও রাইমার আগে মনের মধ্যে এক রাশ কষ্ট নিয়ে আরিয়াদের বাসা থেকে বেরিয়ে এলো। আরিয়া এতক্ষণ ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছিল। ওরা চলে যাবার পরই হু হু করে কেঁদে উঠল। আরিয়ার প্রিয় মানুষগুলো আস্তে আস্তে ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আরিয়া সেটা সহ্য করতে পারছে না। এভাবে কাঁদতে দেখে আরিয়ার আব্বু ও রুমের ভিতরে এসে বলল, কি হয়েছে আমার আম্মুটার? পাপ্পির জন্য মন খারাপ? কি কথা বলবে না আমার আম্মুটা? আব্বু, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা আমি যাই, তুমি নিচে খেতে এসো। সারাদিন তেমন কিছু খাওনি, তোমার আম্মু বলল। এমনি। আরিয়ার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে চলে গেল আরিয়ার আব্বু। আরিয়ার আব্বু রুম থেকে বেরিয়ে যাবার পর আরিয়ার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বিদ্যুতের নামটা ভেসে উঠল। আরিয়া দেরি না করে চোখ মুছে ফোনটা রিসিভ করলো। হ্যালো। হেই মাই কুইন, আর কত কান্না করবে? এবার স্টপ করো তোমার ন্যাকা কান্না, আর না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কান্না করছি না, এমনি চোখে ময়লা চলে গিয়ে। শাট আপ আরিয়া, আমার সাথে মিথ্যে কথা বলার ট্রাই করো না। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আমার সাথে চালাকি করার চেষ্টা একদমই করবে না। সারাদিন তুমি কিচ্ছু খাওনি, খেয়ে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো, যাও। জি। গুড বাই মাই কুইন। টুট টুট টুট। আরিয়া ফোন পাশে রেখে নিচে যাবার জন্য বিছানা থেকে নেমে হাঁটা ধরলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করে সামান্য খাবার খেয়ে সে ঘুমোবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। পাপ্পি অয়নের কথা খুব মনে পড়ছে। প্রতিদিন পাপ্পিকে ঘুম পাড়িয়ে তারপর ঘুমাতো, আর আজ ডুকরে কেড়ে উঠলো আরিয়া। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে ফোনের শব্দে। বিদ্যুতের ধমক খেয়ে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে কলেজে যাবার জন্য বেরিয়ে পড়ে বাসা থেকে। আজকে আরিয়া একা একা কলেজে যাচ্ছে। ওর প্রিয় বান্ধবী দুজন আজ ওর পাশে নেই। খুব মনে পড়ছে এদের কথা। রিক্সা নিতে চেয়েও নিল না, আর মনে একটা ফাঁকা রাস্তা দিয়ে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে ওর। আচমকা পেছন থেকে আরিয়ার মুখে কেউ রুমাল চেপে ধরলো। আরিয়া ওর মুখের কাছ থেকে রুমাল চেপে ধরা হাতটা বারবার সরানোর চেষ্টা করছে, কিন্তু সরাতে পারছে না। আরিয়ার মাথা চক্কর দিয়ে উঠলো। চোখের সামনে সব ঝাপসা ঝাপসা দেখছে। কিছুক্ষণ পর আরিয়া ছটফটানি কমে যায়, সেন্সলেস হয়ে যায় আরিয়া। আচমকা পেছন থেকে আরিয়ার মুখে কেউ রুমাল চেপে ধরলো। আরিয়া ওর মুখের কাছ থেকে রুমাল চেপে ধরা হাতটা বারবার সরানোর চেষ্টা করছে, কিন্তু সরাতে পারছে না। আরিয়ার মাথা চক্কর দিয়ে উঠলো। চোখের সামনে সব ঝাপসা দেখছে। কিছুক্ষণ পর আরিয়া ছটফটানি কমে যায়, সেন্সলেস হয়ে যায় আরিয়া। পিট পিট করে চোখ মেলে তাকিয়ে নিজেকে বন্ধ রুমে আবিষ্কার করে আরিয়া। মাথায় হাত দিয়ে উঠে বসে চারদিক ভালো করে চোখ বুলিয়ে একবার দেখে নিল। ওর কাছে চেনা জানা রুম মনে হচ্ছে না। হুট করেই মনে পড়ে যায় সকালে ওর সাথে কি হয়েছিল। লোকগুলো কারা ছিল? কেন আমাকে এখানে নিয়ে এসেছে? কি তাদের উদ্দেশ্য? মনে মনে এইসবই ভাবছিল। এর মধ্যেই দরজা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করলো একজন মধ্যবয়স্ক লোক। পরনে অ্যাশ কালারের টি শার্ট ও কালো রঙের প্যান্ট। লোকটি আরিয়াকে দেখে পৈশাচিক হাসি দিল। লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে। আরিয়া লোকটিকে দেখে ভয় পেয়ে যায়। মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করছে না। লোকটি দরজা লক করে আরিয়ার থেকে এক দু হাত দূরে বসে পৈশাচিক হাসি দিয়ে বলল, প্লিজ আমাকে বাসায় যেতে দিন, আমি বাসায় যাব।
আরিয়া এই কথা শুনে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে লোকটির দিকে তাকিয়ে আছে। মিনতির সুরে লোকটিকে বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাসায় যেতে দিন, আমার এমন সর্বনাশ করবেন না দয়া করে। লোকটির কানে যাচ্ছে না আরিয়ার কথা। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো আরিয়ার দিকে। আরিয়া ভয়তে জড়সড় হয়ে বসে আছে। লোকটি তার এক হাত বাড়িয়ে আরিয়ার গাড়ি স্পর্শ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নেড়ে উঠল। লোকটি থেমে গেল। এক রাশ বিরক্তি নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে দরজার অপর পাশে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে। চোখ দেখে মুখে রাগের আভা দেখা যাচ্ছে। লোকটি বিদ্যুৎকে দেখে মুচকি হেসে বলল, একজনের সাথে হিসেব নিকেশ মেলাতে এসেছি। লোকটি বিদ্যুতের কথা ঠিক বুঝতে পারল না, পাল্টা প্রশ্ন করে উঠল বিদ্যুতের উদ্দেশ্যে, রুমে বসে কথা বলতে কি সমস্যা? লোকটি চিৎকার দিয়ে বলে উঠল। বিদ্যুৎ লোকটির কথার উত্তর দিচ্ছে না। রাগী চোখে এক দৃষ্টে বিছানায় বসা আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়া বিদ্যুৎকে দেখে আরো ভয় পেয়ে যায়। মেয়েটির দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লোকটি বিদ্যুতের কাঁধে হাত রেখে বলে উঠল, বিদ্যুৎ লোকটির এই কথাগুলো শুনে ওর মাথায় আরো রাগ চেপে বসলো। রাগে মাথার রগ ফুলে গিয়েছে। হাত মুঠ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। বড্ড ভুল করে ফেলেছেন খান সাহেব, বড্ড ভুল করেছেন আপনি। কি বলতে চাও তুমি বিদ্যুৎ? আপনি কার কলিজায় হাত দিয়েছেন জানেন না, এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। মানে? ওই মেয়েটি আমার কলিজা, আর আপনি আমার কলিজায় হাত দিয়েছেন। রাসেল খান বিদ্যুতের কথা শুনে ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলল, আমি তো জানতাম না বিদ্যুৎ তুমি মেয়েটিকে নিয়ে যেতে পারো। আমি ওকে এখনো টাচ করিনি, তবে একটা কথা বলতেই হবে, তোমার চয়েস আছে। বিদ্যুৎ এখনো আগের মতোই দাঁড়িয়ে হাত মুঠিবদ্ধ করে আছে। কি হলো বিদ্যুৎ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, মেয়েটিকে সাথে করে নিয়ে যাও। যাব, তার আগে তোকে শেষ করে দিয়ে যাব। রাগী কণ্ঠে বলে কোটের ভেতর থেকে গান বের করে রাসেল খানের পেটের তাক করে গুলি ছুড়ে। একসাথে পর পর 4-5টা গুলি রাসেল খানের পেট বুকে গেঁথে দেয়। রক্তে সারা ফ্লোর ভেসে যাচ্ছে। আরে এই দৃশ্য দেখে ভয় দিয়ে চোখ খিচে বন্ধ করে 2 হাত দিয়ে কান চেপে রেখেছে। বিদ্যুৎ রাসেল খানের নিঃস্ব দেহ ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বামে তাকিয়ে দেখে আরিয়া 2 হাত কানের কাছে দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুটা রাগ নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আরিয়া কাম। আরিয়া এখনো আগের মতোই বসে আছে। বিদ্যুৎ এবার চিৎকার দিয়ে বলল, আরিয়া আসো আমার সাথে। বিদ্যুতের চিৎকার শুনে আরিয়ার কান থেকে 2 হাত সরিয়ে চোখ মেলে বিদ্যুতের দিকে তাকায়। আরিয়ার চেহারায় ভয় দেখতে পাচ্ছে বিদ্যুৎ। আসো। আরিয়া বিছানা থেকে নেমে গুটিসুটি পায়ে বিদ্যুতের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। বিদ্যুৎ আরিয়ার হাত ধরে হ্যাচটা টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে আলতো করে আরিয়ার কপালে ছুঁয়ে দেয়। আরিয়ার প্রচন্ড ঘৃণা হচ্ছে বিদ্যুতের স্পর্শে ওর কপাল পেয়ে। বিদ্যুৎ কিছুক্ষণ আরিয়ার ভীতু ভীতু চেহারার দিকে তাকিয়ে থেকে ওর হাত ধরে নিচে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে নিচে নেমে বিদ্যুৎ রবিনকে ইশারা করে দেয়। রবিন বুঝে যায় ওকে কি করতে হবে। বিদ্যুৎ আরিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে লাগলো। এখন আসি আগের কথায়। রাসেল খানের লোক যখন আরিয়াকে কিডন্যাপ করে তখন বিদ্যুতের গার্ডসরা এটা দেখে ফেলে। ওরা আরিয়াকে নিয়ে চলে যায় আর গার্ডসরা বিদ্যুতের কাছে এসে খবরটা জানিয়ে দেয়। বিদ্যুৎ দেরি না করে বিদ্যুতের বেগে ছুটে আসে রাসেল খানের বাসায়। তারপরের গুলো তো আপনারা জানেনই। গাড়ি এসে থামে আরিয়ার বাসার সামনে। বিদ্যুতের লোক এসে গাড়ির দরজা খুলে দেবার সাথে সাথে আরিয়া গাড়ি থেকে নেমে সোজা বাসার ভেতরে ঢুকে যায়। বিদ্যুতের এটা দেখে ভীষণ রাগ হয়। চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা করছে। একটা বার বাই বললে কি এমন ক্ষতি হতো। বিদ্যুৎ চলে আসে ওর বাড়িতে। আরিয়া বাসায় প্রবেশ করার সাথে সাথে আরিয়ার আম্মু ও মারিয়া চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়ে দেয়। আরিয়া প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ ওর রুমে চলে যায়। আরিয়ার এমন ব্যবহারে আরিয়ার আম্মু কষ্ট পায়। আরিয়া গেট লক করে বিছানায় ওপর গুটিসুটি মেরে বসে তখনকার মুহূর্তগুলো ভাবতে লাগলো। ভয়ের রেশ এখনো আরিয়ার মন থেকে কাটেনি। ডুকরে কেঁদে উঠলো আরিয়া। ওর হাসি মুখ খুশি জীবনটা নিজের হাতেই নিজেই শেষ করে দিল।
ওর জন্যই আজ ওর জীবনের কালো ছায়া নেমে এসেছে, চরম ক্ষতি করে ফেলেছে নিজে। আদৌ কি বিদ্যুতের থেকে মুক্তি পাবে? বালিশের সাথে মুখ গুজে কান্না করছে আরিয়া। 2 দিন পর আরিয়া এখন আর আগের মতন হাসে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই 2 দিন কলেজে যায়নি, নিজের ঘর বন্দি করে রেখেছে নিজেকে। যখনই বিদ্যুৎ আরিয়ার ফোনে কল দেয় আরিয়া তখন আতঙ্কের মধ্যে থাকে, ভয় ভয় বিদ্যুতের সাথে কথা বলে। বিদ্যুৎ আরিয়ার সব খবরই পায়। আরিয়ার এমন অবস্থা দেখে ওর ভীষণ রাগ হয়। আরিয়াকে এখন আপন করে নিতে চায় বিদ্যুৎ। আরিয়ার থেকে দূরে থাকা বিদ্যুতের কাছে বড্ড দায়ক হয়ে দাঁড়িয়েছে। রাজু হোসেন বড় একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটি রাজপ্রাসাদের চেয়ে কম বললে ভুল হবে। একবার চিন্তা করছে বাড়িটার ভেতরে যাবে কি যাবে না। বড় সাইনবোর্ডে লেখা আছে বিদ্যুৎ আরিয়ার চৌধুরী হাউস। বিদ্যুৎ রাজু হোসেনকে খবর পাঠায় ওর বাসায় আসার জন্য। কেন ডেকেছে সেটা তার কাছে অজানা। এবার মনে কিছুটা সাহস জোগাড় করে বাড়ির ভেতরে পা রাখলো। আশেপাশে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িটা দেখতে লাগলো। হঠাৎ এক যুবক রাজু হোসেনের সামনে এসে দাঁড়ায়। রাজু হোসেন একবার যুবকটিকে পরিদর্শন করতে লাগলো। যুবকটি তাকে বাসার ভেতরে আসতে বলল। রাজু হোসেনকে হল রুমে বসতে বলে যুবকটি ওপরের রুমে চলে যায়। রাজু হোসেন কিছুটা ইতস্তত বোধ করছে, বারবার কপালের ঘাম রুমাল দিয়ে মুছে নিচ্ছে। কিছুক্ষণ পর একজন যুবককে নামতে দেখে রাজু হোসেন চিনে ফেলে এটাই বিদ্যুৎ আরিয়া চৌধুরী। বিদ্যুৎ সিঁড়ির বেয়ে নিচে নেমে রাজু হোসেনের অপর পাশের সোফায় বসে পড়ে। রাজু হোসেন একবার বিদ্যুৎকে প্রশ্ন করে, আমাকে এইখানে ডাকা হয়েছে কেন? কথা বলার জন্য। কি কথা? আরিয়াকে আমি বিয়ে করতে চাই সামনের সপ্তাহের মধ্যে। রাজু হোসেন এই কথা শুনেই ক্ষেপে যায়। আর যাই হোক, মেয়েকে কিছুতেই একজন ক্রিমিনালের সাথে বিয়ে দিবে না। রাগে দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি কি করে ভাবলে আমি তোমার মতো একজন ক্রিমিনালের হাতে আমার মেয়েকে তুলে দেব? ভাবার কি আছে, এটা আমার ডিসিশন। আমি আরিয়াকেই বিয়ে করব, সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। আমি তোমার সাথে আরিয়াকে বিয়ে দেব না। হোয়াই? মনে নেই নীলিমা নামের মেয়েটার এত কথা তাড়াতাড়ি ভুলে গিয়েছো তুমি? নীলিমা? কোন নীলিমা? ও ইয়েস ইয়েস, মনে পড়েছে। নীলিমার সাথে এই বিয়ের সাথে কিসের সম্পর্ক? সম্পর্ক আছে। আমার বন্ধুর একমাত্র মেয়ে নীলিমা। আমি ওকে আমার মেয়ের মতো ভালোবাসতাম। কলেজে যাওয়া আসা সময় প্রতিদিন এমপির ছেলে নীলিমাকে ডিস্টার্ব করতাম। নীলিমা এর প্রতিবাদ করতেই এমপির ওইখানে বখাটের ছেলে নীলিমাকে রেপ করে রাস্তার মধ্যে এবং ফেলে দেয় সেইখানেই। সাক্ষী প্রমাণ সব ছিল আমাদের কাছে। নীলিমা কোর্টে বয়ান দেই, কিন্তু তুমি এসে কোর্টে সব মিথ্যে বলো। এমপির ছেলে নাকি নীলিমাকে স্পর্শ তো দূরের কথা, কিছুই করেনি। নীলিমা ভালোবেসে এমপির ছেলেকে রিপনকে পাওয়ার জন্য নীলিমাকে মিথ্যে নাটক করেছে। এইরকম কোর্টে পেশ করে জজ সেটা বিশ্বাস করে নেয়। মুক্তি পেয়ে যায় এমপির ছেলে। এক নিমিষেই সবকিছু শেষ হয়ে যায়। পুরো নীলিমার জীবন, পুরো পরিবার। সময় হয়েছে মুখ দেখাবে কি করে, মুখ দেখাতে পারছিল না পর্যন্ত। নীলিমা আত্মহত্যা করে। আমার বন্ধু ও নীলিমার মা সেই দিনই রাত্রে বিষ খেয়ে ওরাও আত্মহত্যা করে এবং সেই দিনেই ওদের সব শেষ হয়ে যায়। 3টি জীবন শুধু তোমার জন্য। এমন আরো অনেকেরই জীবন আছে তুমি নষ্ট করেছো। তোমার মতো বদলোক জানোয়ারের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব, সেটা তো দূরের কথা, ছায়াও পড়তে দেব না আমার মেয়ের প্রতি। বিদ্যুৎ তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, ছায়া তো অনেক আগেই পড়ে গিয়েছে। আরিয়াকে আমি বিয়ে করবই। আমি বেঁচে থাকতে তোমার আরিয়ার সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বেঁচে থাকতে আমি আরিয়াকে বিয়ে করব। এটা কিছুতেই হবে না। দেখা যাক, সময় বলে দিবে হবে কি হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব সে সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে। প্রতি উত্তরে বিদ্যুৎ মাথা দুলিয়ে বাঁকা হাসলো। রাজু হোসেন রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। বিদ্যুৎ মুচকি হেসে ওপরে চলে যায়। ফুটপাত দিয়ে হাঁটছে রাজু হোসেন। মনের মধ্যে বিদ্যুৎ নামক ভয়টা ঢুকে গিয়েছে। কোনো বাবাই চাইবে না এমন একটা ক্রিমিনালের সাথে তার মেয়েকে বিয়ে দিতে। আরিয়াকে নিয়ে টেনশনে পড়ে যায় রাজু হোসেন। এই সব চিন্তা করতে করতে কখন যে বাসার সামনে এসে পড়েছে টেরই পায়নি। বাসার ভেতরে প্রবেশ করে সোফায় গা এলিয়ে দেয়। আজ একটু বেশি পরিশ্রম করেছে,
তার উপর বিদ্যুতের কথাগুলো খুবই ভাবাচ্ছে। মনে মনে চিন্তা করে আরিয়ার বিয়ে ঠিক করবে একজন ভালো ছেলের সাথে। পরের দিন খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। আরিয়া চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে। রাজু হোসেন আরিয়ার উদ্দেশ্যে বলল, আরিয়া, তোমাকে কল করে ছেলেপক্ষের লোকেরা দেখতে আসবে এবং তারা তোমাকে আগেই পছন্দ করে রেখেছে। আমি চাই তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আশা করি আমার ডিসিশন তুমি আর অমত করবে না। আরিয়ার খাবার গলায় আটকে যায়। ওর বাবার কথাগুলো শুনে পানি খেয়ে নিজেকে শক্ত করে বলতে লাগলো, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? কারণটা যদি বলতে পারতাম তাহলে কবেই আমি তোমাদেরকে হারিয়ে ফেলতাম মনে মনে। এখন আমি বিয়ে করার জন্য প্রস্তুত নই আব্বু। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বিয়ে তোমাকে করতেই হবে। আরিয়া এবার চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি পারবো না বিয়ে করতে। আমাকে আমার মতো থাকতে দাও আব্বু। কেন আমাকে জোর করছো? আমি বাচ্চা নই এখন। কথাগুলো বলেই চলে যায় ওর রুমে। রাজু হোসেন মনে অনেকটা কষ্ট পায়। আরিয়া কখনোই এমন করে কখনোই কথা বলেনি রাজু হোসেনের সাথে। আর আজ কিনা খাবার টেবিল থেকে উঠে পড়ে রাজু হোসেন। আরিয়ার আম্মু ডাক দেবার সত্ত্বেও তারকে আর পাত্তা দেয়নি তার ডাকে। ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে কাজে। আরিয়ার রুমে গিয়ে অঝরে কান্না করতে লাগলো। আজকে ওর সবচেয়ে প্রিয় মানুষটি ওর বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। ভাবতেই খারাপ লাগে আরিয়ার। সরি আব্বু, আমি চাইনি তোমাদের সাথে এমন ব্যবহার করতে। আমি যে নিরুপায়, আমার জন্য আর একটা ছেলের প্রাণ যাবে। আমি সেটা চাই না। আমি সেটা চাই না আব্বু। বিদ্যুৎ কোর্ট থেকে বের হচ্ছে। চেহারায় উজ্জ্বল ভাবটা আজও আছে। হ্যাঁ, আজকের কেসটাও জিতে গেছে। মিডিয়ার লোকেরা এসে বিদ্যুৎকে সামনে থেকে ঘিরে ধরে। এটা ওরা জিজ্ঞেস করলে বিদ্যুৎ সবার প্রশ্নের উত্তর দিয়ে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে চলে আসে বাসায়। বাসায় এসে লম্বা শাওয়ার নেয়। ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে বড় ফ্রেমে বাঁধানো আরিয়ার ছবির সামনে বসে পড়ে। ড্রিঙ্কসের গ্লাস পাশের টেবিলে রেখে আরিয়ার নাম্বার প্যাডে উঠিয়ে কল দেয় আরিয়াকে। একবার ফোন বেজে কেটে যায়। আরিয়া ফোন রিসিভ করেনি। বিদ্যুৎ রাগে চোখ বন্ধ করে আরেকবার কল দিল। এবারও ফোন ধরলো না আরিয়া। বেশ রাগ হচ্ছে বিদ্যুতের আরিয়ার উপর। নিজেকে শান্ত করার চেষ্টা করলো বিদ্যুৎ। আরিয়ার বিয়ে হচ্ছে অন্য এক ছেলের সাথে। আরিয়া লাল বেনারসি শাড়ি পরে বসে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিয়েছে। আরিয়া কবুল বলতে যাবে, ঠিক তখনই দেয় সময় বিদ্যুতের গর্জন শুনে সামনে তাকিয়ে দেখে গান হাতে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ। গান তাক করে প্রথমে আরিয়ার বাবাকে শুট করে দিল। তারপর আরিয়ার যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটিকে গুলি করে দেয়। আরিয়া জোরে চিৎকার দিয়ে উঠল, না! আরিয়া বিছানায় লাফ দিয়ে উঠে বসে। সারা শরীর ঘেমে অস্থির। মাথার উপরে পাখা চলছে, তারপরেও ঘেমে যাচ্ছে আরিয়া। ভয়তে বুকের মধ্যে ধুক ধুক শব্দ হচ্ছে। আরিয়া এতক্ষণ স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নে নিজের বাবাকে মরতে দেখার দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। হু হু করে কেঁদে উঠল। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে ওই বিদ্যুৎ। এর থেকে কি আমি মুক্তি পাবো না? রাজু হোসেনের মনটা আজ একটু ভালো। আরিয়ার জন্য যোগ্য ছেলে পেয়ে গিয়েছে। ছেলেটি কলেজের প্রফেসর, দেখতে বেশ সুন্দর। নাম শাকিল আহমেদ। আরিয়ার ছবি দেখে শাকিল পছন্দ করে। খুব তাড়াতাড়ি আরিয়ার সাথে শাকিলের বিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলেন রাজু হোসেন। বাসায় এসে সোফায় বসে আরিয়ার আম্মুকে ডাক দিয়ে তাকে শাকিলের সম্পর্কে সবকিছু বলল। পরের দিন আরিয়া পা ভাঁজ করে মুখ গুজে মন মরা হয়ে বসে আছে ওর রুমে। আরিয়ার আম্মু রুমে এসে আরিয়াকে এভাবে বসে থাকতে দেখে বিছানায় বসে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরিয়া মুখ তুলে দেখে ওর আম্মু। আরিয়ার আম্মু আরিয়ার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এই কয়দিনে চেহারাটার কি হাল করেছে। চোখের নিচে কিছুটা কালি পড়ে গেছে। মুখটা শুকনা শুকনা লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। যে আরিয়া সারাদিন বকবক করতো, আজ সেই আরিয়া একদমই চুপ হয়ে গেছে। পাপ্পিকে নিয়ে সারাদিন খেলায় মেতে থাকতো, আজ পাপ্পিকে হারিয়ে রুমের এক কোণায় বসে আছে। অনেকটাই পরিবর্তন দেখাচ্ছে আরিয়ার মধ্যে। এসব ভাবতে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আরিয়ার আম্মুর। মৃদু স্বরে আরিয়াকে বলল, আরিয়া মা,
সারাদিন ঘরে থাকলে মন এমনিতেই খারাপ হয়ে যায়। বাইরে যা, লিলি রাইসার সাথে সময় কাটা, ভালো লাগবে তোর। আরিয়া তাচ্ছিলের স্বরে বলল, আরিয়ার সব সময়গুলো এখন কালো মেঘে ছেয়ে গেছে মা। আমি চাইলেও সেটা ঠিক করতে পারবো না। এভাবে বলিস কেন মা? তোর কি হয়েছে? পাপ্পির জন্য তুই এমন করছিস? আমি তোর বাবাকে বলে তোর জন্য আরেকটা কুকুরের ছানা এনে দিতে বলবো। আমার দরকার নেই, তুমি আমার রুম থেকে যাও আম্মু, আমাকে একটু একা থাকতে দাও। একটা কথা বলতে চেয়েছিলাম। প্লিজ আম্মু, স্টপ এন্ড গো। আরিয়ার আম্মু মনে একরাশ কষ্ট নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। মেয়ের এমন অবস্থা দেখে বড্ড কষ্ট লাগছে। আরিয়ার আম্মু রুম থেকে চলে যাবার কিছুক্ষণ পরেই আরিয়ার ফোন বেজে উঠল। আরিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বিদ্যুৎ কল দিয়েছে। তাই দেরি না করে ফোনটা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে বলতে লাগলো, নিচে গাড়ি অপেক্ষা করছে, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসো। এইটুকু বলেই ফোন কেটে দিল বিদ্যুৎ। আরিয়া কান থেকে ফোন সরিয়ে হেঁটে হেঁটে নিচে যেতে লাগলো। যাবার আগে ওর আম্মুকে কিছু বলে আসেনি। নিচে নেমে দেখে কালো রঙের চকচকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। আরিয়া গাড়ির সামনে এসে দাঁড়াবার সাথে সাথে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। আরিয়া চুপটি করে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আরিয়া মন মরা হয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। ওর এই জীবনে এখন আর কোনো শখ আহ্লাদ কিছু নেই, সবটাই বিদ্যুতের হাতে। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামলো। রবিন গাড়ির দরজা খুলে দিল। আরিয়া চোখ তুলে বামে তাকিয়ে ছেলেটিকে দেখে চিনে যায় সেদিনের রাতের সেই ছেলেটি। আরিয়া গাড়ি থেকে নেমে বাড়িটির দিকে স্থির চোখে তাকিয়ে আছে। ভিতরে আসুন ম্যাম। রবিনের কথায় আরিয়া একটু নড়ে চড়ে দাঁড়ালো। রবিন হাঁটছে, আরিয়া রবিনের পিছন পিছন হাঁটছে। বাড়ির ভেতরে প্রবেশ করার পর আরিয়া বড় ফ্রেমে বাঁধানো দেয়ালে টানানো বিদ্যুতের ছবি দেখতে পায়। আরিয়া এবার বুঝতে পারে এটা বিদ্যুতের বাড়ি। মধ্যে হালকা ভয় অনুভব করছে। রবিন বিদ্যুতের ছবির দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা কেশে বলল, আপনি এখানে বসুন, আমি স্যারকে ডাক দিয়ে নিয়ে আসছি। রবিন চলে যায়। আরিয়া ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। সোফায় বসতে অস্বস্তি ফিল হচ্ছে। ভাবনার সাগরে তলিয়ে আছে আরিয়া। কখন যে বিদ্যুৎ ওর পাশে এসে দাঁড়িয়েছে সেটা টেরও পায়নি। বিদ্যুৎ আরিয়াকে দেখতে ব্যস্ত। মনে হচ্ছে কত বছর পর নিজের ভালোবাসার মানুষটিকে দেখছে। আরিয়াকে দেখার মাঝে ব্যাঘাত ঘটালো রবিন। স্যার, কমিশনার সাহেবের ফোন। বিদ্যুৎ কিছুটা রাগ হলো, বিরক্তি নিয়ে বলল, বলো, পরে কথা বলবে। ওকে স্যার। রবিন চলে যায়। আরিয়া বসো। আরিয়া বিদ্যুতের কথা শুনে বসে যায়, মাথা নিচু করে বসে আছে। চেহারার অবস্থা করুণ করে ফেলেছো, সমস্যা নেই, সব ঠিক করে ফেলবো। আগে তোমাকে আমার করে নি। আরিয়ার বিরক্তি লাগছে বিদ্যুতের এইসব ফালতু কথা শুনতে। ওকে, যেটা বলার জন্য তোমাকে এখানে আনা হয়েছে, শুনলাম তোমার বাবা নাকি শাকিল নামের একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। বিদ্যুতের কথা শুনে আরিয়া ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় অনেকটা। বিদ্যুৎকে এখন কি বলবে ঠিক বুঝতে পারছে না আরিয়া। আমতা আমতা করে বলল, আমি এই বিষয়ে কিছুই জানি না। না জানাই ভালো। তবে হ্যাঁ, তোমার বাবাকে গিয়ে বলবে তুমি এই বিয়ে করতে রাজি না, তুমি আমাকে বিয়ে করবে। কি বলেছি শুনতে পেয়েছো? বুঝতে পেরেছি। গুড, তুমি খুব ট্যালেন্টেড, সহজেই সব কথা বুঝে যাও। আরেকটা কথা শুনে রাখো, চালাকি ফালাকি চলবে না, তার শাস্তি স্বরূপ তোমার বাবা, আম্মু ও তোমার ছোট বোনের প্রাণটা যাবে। ক্লিয়ার? হ্যাঁ। ভেরি গুড। রবিন, রবিন, ওকে বাসায় দিয়ে আসো। ওকে স্যার। বিদ্যুৎ উঠে চলে যায় ওপরে। আরিয়া রবিনের পিছু পিছু বাইরে যেতে লাগলো। বাসায় চলে আসে আরিয়া রাতে। ড্রয়িং রুমে আরিয়াকে ডাকা হয়েছে। আরিয়ার মা মারিয়া সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। রাজু হোসেন গম্ভীর হয়ে বসে আছেন। রুমের মধ্যে পিনপত নীরবতা বিরাজ করছে। রাজু হোসেন আরিয়ার উদ্দেশ্যে বলল, আরিয়া, আমি তোমার বিয়ে ঠিক করেছি, সামনের সপ্তাহে তোমার বিয়ে।
বাবা আমি এই বিয়ে করতে পারবো না। আরিয়ার মুখে এই কথাটা শুনে রাজু হোসেন কিছুটা রেগে গেল। কেন? কারণটা কি? চুপ করে থাকো না, কারণটা কি বলো। আরিয়া, আমি বিদ্যুৎকে বিয়ে করব। রাজু হোসেন এই কথাটা শুনেই বসা থেকে উঠে এসে আরিয়ার গালে কষে একটা থাপ্পড় দেয়। লজ্জা করলো না ওই ক্রিমিনাল কথা বলতে? তুমি ভালো করে জানো বিদ্যুৎ ভালো মানুষ না, তারপরেও তারপরেও আমি বিদ্যুৎকে বিয়ে করব। বিদ্যুতের সাথে তোমার বিয়ে হবে না আমি বেঁচে থাকতে, এটা কোনোদিনই সম্ভব না। শাকিলের সাথে তোমার বিয়ে হবে এবং তোমার বিয়ে আমি ওর সাথে ব্যবস্থা করব, বিয়ে কালকেই হবে। আরিয়া উঠে ওর রুমে চলে আসে। বিছানায় শুয়ে মুখ গুজে কাঁদতে থাকে যে বাবা ওর গায়ে আজ পর্যন্ত হাত তোলেনি, আর আজ ওকে থাপ্পড় দিয়েছে ভাবতেই কষ্ট হচ্ছে আরিয়ার। আরিয়া হুট করে মনে পড়ে যায় ওর স্বপ্নের কথা। না না, এই বিয়ে আমি কিছুতেই করব না। আমি চাই না আমার বাবার কোনো ক্ষতি হোক, আমাকে কিছু একটা করতে হবে। আরিয়া চোখ মুছে ওর পড়ার টেবিলে গিয়ে বসলো, একটা কাগজে কিছু একটা লিখে এক ভাঁজ করে বইয়ের নিচে রেখে দিল। সবাই ঘুমিয়ে যাবার পর রাত 12টার সময় বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা ধরলো আরিয়া। উদ্দেশ্য বিদ্যুতের বাড়িতে যাবে, সেখানে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই আরিয়া দেখছে না। একা একা রাস্তা দিয়ে হাঁটছে, ভাবতেও পারেনি পরিবারের কাছ থেকে এভাবে না বলে পালিয়ে যেতে হবে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা শুনশান দেখাচ্ছে। আরিয়ার মন চাইছে ল্যাম্পপোস্টের নিচে বসে থাকতে। সেদিনের কথাটা খুব মনে পড়ছে, চোখের সামনে লিলি রাইমার চেহারাটা ভেসে উঠছে ওর। যদি ফেলে আসা দিনগুলোই ফিরে যেতে পারতো তাহলে আরিয়ার করা আগের ভুলটা শুধরে নিত। আনমনে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, মাঝে মাঝে দু একটা গাড়ি ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। আরিয়ার এই মুহূর্তে মন চাইছে গাড়ির নিচে চাপা পড়ে মরে যেতে, কিন্তু চেয়েও তা পারছে না। রাস্তার মাঝখানে বসে চিৎকার দিয়ে কাঁদতে মন চাইছে, কিন্তু চেয়েও সংযত করলো নিজের মনকে। অন্য মানুষকে হয়ে হাঁটছে, হঠাৎ একটা চলন্ত দ্রুত গাড়ি এসে আরিয়াকে ধাক্কা দেয়। আরিয়া ছিটকে দূরে গিয়ে পড়ে, মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে, হাত পা ছিলে যায়, চিত হয়ে পড়ে আছে আরিয়া। চোখ জোড়া একবার বন্ধ করছে আবার খুলছে, মনে হচ্ছে এখনই হয়তো ওর প্রাণটা চলে যাবে। বড্ড কষ্ট হচ্ছে চোখ মেলে রাখতে। চোখ বন্ধ করার আগে সামনের মানুষটিকে একবার দেখে নেয়, তারপর পরম যত্নে চোখটা বন্ধ করে নেয়। 1 সপ্তাহ পর পিটপিট করে চোখ মেলে তাকায় আরিয়া, বুঝতে চেষ্টা করে এখন কোথায় আছে। শরীরে কিছুটা ব্যথা অনুভব করছে। একজন নার্স এসে আরিয়ার জ্ঞান ফিরতে দেখে উত্তেজিত হয়ে বাইরে গিয়ে ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসে। ডক্টর মিনা কেবিনে এসে আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন কেমন লাগছে তোমার? তুমি কি একটু ভালো ফিল করছো? আরিয়া ডক্টর মিনার কথা শুনে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তোমার নাম কি? আরিয়া ঠিক আগের মতোই তাকিয়ে আছে। ডক্টর মিনা কিছুটা ঘাবড়ে যায় এভাবে চুপ থাকতে দেখে। তোমার বাবার নাম কি? আরিয়া এবার মুখ খুলে বলল, আপনি কে? আর আমি এখানে কেন? আমি কে? ডক্টর মিনা বুঝে যায় আরিয়ার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মিস্টার বিদ্যুৎকে খবর দাও এক্ষুনি। জি ম্যাম। বিদ্যুৎ আরিয়ার জ্ঞান ফিরেছে শুনে কোর্টের কাজ অসম্পূর্ণ রেখেই হসপিটালে চলে আসে। তাড়াতাড়ি করে আরিয়াকে রাখা কেবিনে এসে দেখে আরিয়া পাগলামি শুরু করে দিয়েছে। ওই নার্স আমার কাছে আয়, তোকে ইনজেকশন দিয়ে দিব। নার্স মেয়েটি ভয়তে দূরে দাঁড়িয়ে আছে। ওই ডাক্তার মহিলা, তোর চামচাকে আসতে বল, আর না হলে তোকে ইনজেকশন দিয়ে দিব। আরিয়া, আরিয়া তুমি একটু শান্ত হও। আরিয়া কে? আরিয়া তোমার নাম? আমার নাম তোকে কে বলেছে? পেছন থেকে বিদ্যুৎ বলে উঠল, আমি বলেছি। আব্বে শালা, তুই কে? কোন জায়গা থেকে আমদানি হয়েছিস? বিদ্যুৎ কিছুটা রেগে যায়। আরিয়া। রাগ দেখাস কেন? তোর বউ হই নাকি আমি? বিদ্যুৎ কিছু বলতে যাবে তার আগেই ডক্টর মিনা ইশারায় না করে দেয়। ডক্টর মিনা বিদ্যুৎকে বাহিরে নিয়ে গেল।
দেখুন মিস্টার বিদ্যুৎ, আরিয়া তার আগের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই ওর সাথে রাগ বা রুড ব্যবহার করবেন না। পারলে ওকে বুঝিয়ে আগে ঘটে যাওয়া জিনিসগুলো বুঝিয়ে বলুন, মনে করাতে চেষ্টা করুন, তাহলে হয়তো আরিয়ার স্মৃতিশক্তি একটু ফিরে আসতে পারে। আই উইল ট্রাই। আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তাকে সবসময় খাওয়াবেন। আর একটা কথা মনে রাখবেন, আরিয়ার স্বভাব কিন্তু এখন একটু কিছুটা বাচ্চাদের মতন হয়ে গেছে। ওর সাথে খারাপ ব্যবহার করবেন না, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। বিদ্যুৎ কেবিনের ভেতরে চলে যায়। কেবিনের ভেতরে প্রবেশ করে দেখে আরিয়া নার্সের চুল ধরে টানছে। নার্স জোরে জোরে চিৎকার করছে। বাকি নার্সগুলো দূরে দাঁড়িয়ে আছে, কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না। আরিয়া, ওকে ছেড়ে দাও। তোর বাপ দাদার সম্পত্তি নাকি যে ছেড়ে দেব? বিদ্যুৎ নিজের রাগ কন্ট্রোল করছে, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলল, আরিয়া, তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। লোভ দেখাচ্ছিস? তোর চকলেট তুই গিল, যা দূরে গিয়ে মর, মুখ পোড়া গালা হাতে। বিদ্যুৎ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, বাহিরে বেরিয়ে দেয়ালে হাত দিয়ে কয়েকটা ঘুষি দিল। রবিন এটা দেখে ভয়তে নাই নাই অবস্থা। কেবিনের ভেতরে গিয়ে দেখে আরিয়া এখনো আগের মতোই নার্সের চুল ধরে টানছে। নার্সটি জোরে জোরে চিল্লাচ্ছে, আরিয়া ম্যাম, ওকে ছেড়ে দিলে আমি আপনাকে এই যা কি দেব সেটাই তো ভুলে গেছি। মনে মনে মাথা চুলকিয়ে বলল, কি দিবি? হ্যাঁ, কি চাই আপনার বলুন। কুকুর ছানা এনে দে। আচ্ছা, কুকুর ছাড়া এনে দেবো, এখন ছেড়ে দিন তাকে। আরিয়া নার্সের চুল ছেড়ে দিল। যা, আজকের মতন চুল খেলা শেষ, কালকে আবার খেলবো, ঠিক আছে? নার্স মেয়েটি ভয়তে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল। কুকুর ছানা এনে দে। দেবো, তার আগে বাসায় চলুন তারপর। আচ্ছা ঠিক আছে, চল। রবিন একটা বড় নিঃশ্বাস ফেলে বাইরে গিয়ে বিদ্যুৎকে বলল, স্যার, কোনো রকম মানিয়ে নিয়েছি, এবার ম্যামকে বাসায় নিয়ে চলুন। বিদ্যুৎ কেবিনে ঢুকে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরিয়া তা গালি দিয়ে বিদ্যুতের 14 গোষ্ঠী উদ্ধার করছে। ওই শয়তানের ঘরের বদমাশ, বদমাশের ঘরের কুত্তা, কুত্তার ঘরের বিড়াল, বিড়ালের ঘরের গরু, গরুর ঘরের মহিষ, মহিষের ঘরের হাতি, হাতির ঘরের গাধা, গাধার ঘরের ছাগল, ছাগলের ঘরের কুমির, কুমিরের ঘরের ইঁদুর, ইঁদুরের ঘরের বাঁদর, বাঁদরের ঘরের চিকা, চিকার ঘরের ব্যাঙ, ব্যাঙের ঘরের রামছাগল, রামছাগলের ঘরের হাতছাড়। আরগুলোকে মনে করতে দে হারামি। বিদ্যুৎ রাগে ফেটে যাচ্ছে, দাঁতের উপর দাঁত চেপে রেখে নিজেকে শান্ত করার চেষ্টায় আছে। আর এদিকে রবিনের পেট ফেটে যাচ্ছে আরিয়ার গালি শুনে। হাসতে পারছে না বিদ্যুতের জন্য। বহুত কষ্টে বিদ্যুৎকে বলল, স্যার, আমি একটু আসছি বলেই দৌড়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে জোরে জোরে হাসতে লাগলো। এতক্ষণ অনেক কষ্টে হাসিটা চেপে রেখেছে, এখন সব বের করে দিয়েছে। হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে গাড়িতে উঠে বসলো। এদিকে আরিয়া তো বিদ্যুৎকে এটা ওটা বলেই যাচ্ছে। বিদ্যুৎ রাগে ফায়ার হয়ে আছে, কিছু বলতে পারছে না। এবার খেলাটা জমবে। গাড়ি চলতে লাগলো, সাথে আরিয়ার মুখও বক বক করেই যাচ্ছে। আরিয়া ওরা যেতে থাকুক, তার মধ্যে আপনাদের আরিয়ার অ্যাক্সিডেন্টের কথা বলি চলুন। বিদ্যুতের সেদিন রাতে কাজ বেশি থাকার ফলে অফিস থেকে বাসায় ফিরতে রাত হয়ে যায়। 12টার দিকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বলেছিল বিদ্যুৎ, যার কারণে সামনে একটি মেয়েকে দেখতে পেয়েও ব্রেক কষার আগেই ধাক্কা লেগে যায় মেয়েটির সাথে। বিদ্যুৎ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে একটা চড় দেয় আর হেঁটে মেয়েটির কাছে গিয়ে দেখে এটা আরিয়া। এটা দেখার সাথে সাথে বিদ্যুতের দুনিয়া উল্টো পাল্টা হয়ে যায়। রবিন তখন বিদ্যুতের সাথে ছিল না। বিদ্যুৎ তখনই আরিয়াকে হসপিটালে অ্যাডমিট করায়। বিদ্যুৎ তখন এটা বোঝায় ট্রাই করছে এত রাতে আরিয়া রাস্তায় কি করছিল। এটা জানার জন্য বিদ্যুৎ হসপিটাল থেকে আরিয়াদের বাসায় যায়। রাজু হোসেনের সাথে বিদ্যুতের তর্ক হয়। এক পর্যায়ে আরিয়া রুমে গিয়ে সেই চিঠিটা পায়, যেখানে লেখা ছিল আরিয়া এই বিয়ে করবে না, তাই বিদ্যুতের কাছে চলে যাচ্ছে। তখন বিদ্যুৎ বুঝতে পারে বিষয়টা। বিদ্যুৎ হুমকি দিয়ে আসে আরিয়ার কিছু হলে তাদের 3 জনকে জুনিয়া থেকে চালান করে দিবে। 1 সপ্তাহ পর্যন্ত আরিয়া অজ্ঞান ছিল। মাথায় চোটটা একটু বেশি পেয়েছিল, যার কারণে আরিয়া অজ্ঞান অবস্থায় ছিল। আর ডাক্তার এটাও বলেছে আরিয়ার স্মৃতি হারিয়ে ফেলার চান্স আছে 68%। বিদ্যুৎ অনেকটা ভয় পেয়ে যায় এই কথাটা শুনে।
এই এক সপ্তাহ বিদ্যুৎ সব কাজ ফেলে আরিয়ার কাছে বেশিরভাগ সময় কাটিয়েছে। আরিয়ার মা বাবা দেখতে এসেছিল, কিন্তু বিদ্যুৎ তাদের অপমান করে তাড়িয়ে দেয়। আজ টানা এক সপ্তাহ পর আরিয়ার জ্ঞান ফিরেছে। বিদ্যুৎ অনেকটাই খুশি হয়েছিল এই কথাটি শুনে, কিন্তু যখন শুনলো আরিয়া তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তখন অনেকটাই খারাপ লেগেছিল। কিন্তু বিদ্যুৎ এটা ভেবে খুশি হলো আরিয়াকে ফিরে পেয়েছে, এটাই ওর কাছে বেশি। ওরা বাসায় এসে পড়ে। আরিয়াকে বিদ্যুৎ হাত ধরে টেনে নামায়। আরিয়া তো আগের মতন বক বক ও গালাগালি করছে বিদ্যুৎকে। বিদ্যুতের প্রচন্ড রাগ হচ্ছে আরিয়ার ওপর, কিন্তু নিজের যথেষ্ট পরিমাণ শান্ত রাখার চেষ্টা করছে। আরিয়াকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে তার অপর পাশে বিদ্যুৎ বসলো। বিদ্যুতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এত বক বক করা মেয়ে বিদ্যুৎ আগে কখনোই দেখেনি। আমার কুকুর ছানা কোথায়? তুমি কুকুর ছানা পাবে না, আমি কুকুর লাইক করি না। আপনার লাইক দিয়ে আমার কি আসে চাই? আমাকে আমার কুকুর ছানা এনে দিন। বিদ্যুৎ এবার রেগে আরিয়াকে কিছু বলতে যাবে, তার আগেই ওর ফোন বেজে উঠল। হ্যালো, ঠিক আছে আমি আসছি। রবিন, রবিন। জি স্যার। আমাকে অফিসে যেতে হবে, তুই আরিয়ার খেয়াল রাখিস, ওর যেন ক্ষতি না হয়। বেশি পাগলামি করলে আমাকে ফোন দিবি। জি স্যার। বিদ্যুৎ চলে যায় ওর অফিসে। ওই এখানে আয়। জি ম্যাম বলুন। তোর বই কোথায়? পড়তে বসবি না? মানে কিসের বই, কিসের পড়া? আচ্ছা আমি তোর কি হই? ম্যাম। ম্যাম মানে কি? ম্যাডাম। ম্যাডামরা কি করে? ম্যাডামরা তার ছাত্রছাত্রীদের বই পড়ায়। তাহলে তোর বই কোথায়? আপনি আমার ম্যাম না তো? তাহলে একটু আগে আমাকে ম্যাম বলে কি তোর দাদা ডেকেছে? রবিন হাঁ করে তাকিয়ে আছে, কথাটাকে কোথা থেকে কোথায় ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেল সেটাই ভাবছে। আবার যদি ম্যাম বলে ডাকিস তাহলে তোর করুণ হাল করে দেবো। তাহলে কি বলে ডাকবো? আপু বলে ডাকবি। আচ্ছা ম্যাম, মানে আপু। নে এবার আমার কুকুর ছানা এনে দে। কুকুরের ছানা কোথায় পাবো আপু? কানে কানে একটা কথা শোন। রবিন আরিয়ার একটু কাছে গিয়ে কান সামনের দিকে নিয়ে ঘুরিয়ে দাঁড়ালো। আরিয়া খপ করে রবিনের চুলগুলো ধরে জোরে জোরে টানতে লাগলো। কোথায় ভাবি সেটা আমি কি করে বলবো? আমার কুকুর ছানা এনে দে, আর না হলে তোর মাথার চুল একটাও থাকবি না। আমার লাগছে, ছেড়ে দিন প্লিজ, আমাকে কুকুর ছানা এনে দেবো। এখন এনে দিবি বল? আচ্ছা আচ্ছা এখন এনে দিব, তারপরেও চুল ছেড়ে দিন। যা ছেড়ে দিলাম। রবিন আরিয়ার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করতে লাগলো। ওই তোর নাম কি রে? রবিন। আচ্ছা রবিন, আমার কুকুর ছানা নিয়ে আয় যা। আচ্ছা। রাতে বিদ্যুৎ বাসায় এসে দেখে আরিয়া কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছে, কুকুরের বাচ্চাটিকে আদর করছে। এটা দেখে ওর রাগ চরম পর্যায়ে উঠে যায়। রাগে ফোঁস করে আরিয়ার কাছে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রবিন বলে উঠল, স্যার 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 প্লিজ কিছু বলবেন না, আরিয়া আব্বু অনেক জোর করছিল তাই নিয়ে এসেছি কুকুর বাচ্চাটিকে। বিদ্যুৎ রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। আর স্যার আপনাকে কিছু কথা বলার ছিল, যদি শুনতেন। কি বলবে বলো। একটু সাইডে আসুন। বিদ্যুৎ ও রবিন একটু দূরে গেল। রবিন বিদ্যুৎকে সব বুঝিয়ে বলল। বিদ্যুৎ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কালকে ওদেরকে এই বাসায় আনার ব্যবস্থা করো। ওকে স্যার। বিদ্যুৎ কিছুক্ষণ আরিয়ার দিকে তাকিয়ে ওপরে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে আরিয়ার পাশে বসলো। বিদ্যুতের রাগ হচ্ছে আরিয়ার হাতের কুকুরের বাচ্চাটাকে দেখে, তারপরও নিজেকে শান্ত রেখেছে কিছুটা গম্ভীর গলায়। আরিয়া, কুকুর ছানাটির নাম কি দিবে? সিনচ্যান। এটা আবার কেমন নাম? কোনো সমস্যা? ওর নাম পাপ্পি রেখো। আরিয়া এবার চুপ হয়ে যায়, স্লো মোশনে ঘাড় ঘুরিয়ে বিদ্যুতের দিকে তাকায়। ওর নাম সিনচ্যান তো সিনচ্যানই, আর কোনো কথা আছে? না। তাহলে মুড়ি খেতে থাকি। বিদ্যুৎ রেগে গেল, কিছু বলতেও পারছে না, উঠে চলে গেল ওর রুমে। রাতে ডিনার শেষ করে ঘুমাতে যাবার সময় আরিয়া চিল্লিয়ে বাড়ি একসাথে করলো, আমি আপনার আপনার নাম কি? বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। আচ্ছা শোনেন, উদ্যুৎ। বিদ্যুৎ, উদ্যুৎ না আরিয়া। বিদ্যুৎ আর উদ্যুৎ একই। যাই হোক, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না।
তুমি আমার সাথেই ঘুমাবে। কেন রে? আপনার বউ, বোন, খালা, চাচি, মামি, কাকি, ফুপি কিছু লাগি না আমি তাহলে? আরিয়া স্টপ, চুপচাপ শুয়ে পড়ো, আর না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ আর হবে না। আপনি কি খারাপের দোকান খুলে বসেছেন নাকি? যদি খুলে বসে থাকেন তাহলে বলেন খারাপ কত প্রকার ও কি কি, এবং দেখতে কেমন? কালো, সাদা, হলুদ, নীল, লাল, বেগুনি, গোলাপি, সাদামাটা কালার, বিলাতি কালার, খাই খাই কালার, নোনতা কালার, কোনটা? বিদ্যুৎ চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করছে। ওর মন চাইছে আরিয়ার গালে দুটো চর বসিয়ে দিতে। চোখ বন্ধ করে কি মন্ত্র পড়ছেন, নাকি ভাবছেন খারাপ কোন রঙের? বিদ্যুৎ আরিয়ার দুই বাহু চেপে ধরে বিছানায় শুয়ে দিল। আর একটা কথা বললে বারান্দা থেকে নিচে ফেলে দেব। আরিয়া কিছুটা ভয় পেয়ে চুপ হয়ে যায়। আরিয়ার অপর পাশে বিদ্যুৎ শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুমিয়ে যায় ওরা। সকালে আরিয়া ঘুম থেকে উঠে দেখে পাশে বিদ্যুৎ নেই। পাশে দেয়ালে টানানো বিদ্যুতের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বিদ্যুৎ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিয়া ঘুম থেকে উঠে ওর ছবির দিকে তাকিয়ে আছে। বিদ্যুৎ মুচকি হেসে বলল, গুড মর্নিং মাই কুইন। মরিং উদ্যুত। বিদ্যুৎ নামটা শুনে আরিয়ার দিকে রাগী চোখে তাকায়। রাগ করে না কুদ্দুতি, রাগের মাত্রা জানো কি? রাগ করে শুধু বিদ্যুৎই। গানটা কেমন হয়েছে? বিদ্যুৎ চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টা আছে। আরিয়া বিদ্যুৎকে চোখ বন্ধ করতে দেখে বলল, আচ্ছা চোখ বন্ধ করে কি এত মন্ত্র পড়ছে আমাকে একটু বলুন না। আরিয়া শাট আপ। আরিয়া বিদ্যুতের চিৎকার শুনে চুপ হয়ে যায়। যাও ফ্রেশ হয়ে আসো। নিজেকে শান্ত করে নরম সুরে বলল। আরিয়া ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে দেখে দুটো মেয়ে সোফায় বসে আছে। আরিয়া মেয়ে দুটোর সামনে গিয়ে বলল, কে? মেয়ে দুটো ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আরিয়ার দিকে। কে তোমরা? আমি লিলি। আরিয়া, তুই আমাকে চিনতে পারছিস না? আর আমি রাইমা। ভালো করে দেখ আমাদের। আমি আপনাদের কিভাবে চিনবো? আমি তোর বান্ধবী। মনে করার চেষ্টা কর। আরে কি মনে করবো? হ্যাঁ, বিদ্যুৎ ওর হাতের ইশারায় লিলি ও রাইমাকে থামিয়ে দিল। ওরা দুইজন বিদ্যুতের হাতের ইশারা পেয়ে থেমে যায়। আরিয়া খেতে আসো। আরিয়া টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তোমরা দুজনই বস? লিলি ও রাইমা তাড়াতাড়ি করে বসে যায় টেবিলে। লিলি ও রাইমা খাচ্ছে, ওর আরিয়ার দিকে আর চোখে তাকাচ্ছে। আরিয়া যে ওদের চিনতে পারছে না সেটা ওরা বুঝে গিয়েছে। ওদের কাছে খুব খারাপ লাগছে। প্রিয় বান্ধবী হয়ে আজ ওদেরকে ভুলে গিয়েছে এটা ভেবে। কিছুক্ষণ আরিয়ার বাবা মা বোন আসে বিদ্যুতের বাসায়। বিদ্যুতের প্রচন্ড রাগ হয় তাদেরকে দেখে। আরিয়ার মা এসে আরিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুই ভালো আছিস মা? কেমন আছিস আপু? আমি চিনতে পারছি না মা। আরিয়া তাদের কাছ থেকে কিছুটা দূরে সরে বলল, আপনারা কারা? আরিয়ার মা এই কথা শুনে মুখ কাপড়ে চেপে কান্না করছে। নিজের মেয়ের হয়ে তার আপন বাবা মা বোনকে চিনতে পারছে না। আরিয়া, আমি তোর মা, আমাকে চিনতে পারছিস না তুই? আপু, আমি মারিয়া, তোমার ছোট বোন। ভালো করে দেখো আমাকে। আরিয়া মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। আরিয়ার মাথায় চাপ পড়ার কারণে আরিয়া অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে বিদ্যুৎ এসে আরিয়াকে ধরে ফেলে। গেট আউট, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আপনাদের জন্য আরিয়া অজ্ঞান হয়ে গেছে, আর ভুলেও আমাদের বাসায় এসে ফ্যামিলি ড্রামা করবেন না। আউট! আরিয়াকে আমার সাথে করে নিয়ে যাবে। একবার বলেছেন, দ্বিতীয়বার যেন এই কথা আপনার মুখ থেকে না শুনি। আরিয়া আমার কাছেই থাকবে। আরিয়া আমার ভালোবাসা। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বিদ্যুৎ কতটা খারাপ সেটা রাজু হোসেন জানে, তাই কথা না বাড়িয়ে মনের মধ্যে থাকা চাপা কষ্টটা নিয়ে বেরিয়ে গেল। বিদ্যুৎ আরিয়াকে পাঁজরা করে উঠিয়ে ওপরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। আরিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে চুমু এঁকে দিয়ে চলে যায় অফিসে। লিলি ও রাইমা আরিয়ার রুমে আসে। এসে দেখে আরিয়া অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। লিলি ও রাইমাকে এই বাসায় নিয়ে আসার কারণ কথা রবিন বলেছে। হয়তো ওদের সাথে থাকলে পুরনো দিনের কথা বলে আরিয়ার স্মৃতি ফিরে আসতে পারে। ওরা দুজন আজ থেকে এখানেই থাকবে। লিলি আরিয়ার চেহারায় হালকা পানি ছিটিয়ে দিল। আরিয়ার জ্ঞান ফিরে আসে, মাথায় হাত দিয়ে উঠে বসে। কি হয়েছিল আমার? কিছু না, আমার দিকে তাকা আরিয়া। তুই আমাকে চিনতে পারছিস না? আমি লিলি, তোর বেস্ট ফ্রেন্ড।
আরিয়া মাথায় হাত দিলেও ওর মাথাটা হালকা ব্যথা করছে। লিলি চুপ। আচ্ছা আরিয়া, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ। তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড, ঠিক আছে? এখন সর, আমাকে যেতে দে, সিনচনের সাথে দেখা করে আসি। সিনচনকে? আমার নতুন কুকুরছানা, আয় তোদের সাথে পরিচয় করে দিই। দরকার নাই, আমি এসব কুত্তা মুত্তা পছন্দ করি না। কুত্তা মুত্তা কই পাইলি? ওই যে একটা হইলেই হইব। হবে না, বলবি কুকুর টুকুর। পার্থক্য কোথায় হলো শুনি? ওই রাইমা, এইটা কিন্তু বাচালি আরিয়া, তাই যত কম কথা বলবি তত ভালো। রাইমা কানে কানে বলল, কানে কানে কি কথা হচ্ছে? কিছু না, ওর কানে ময়লা আছে কিনা সেটাই দেখছিলাম। আচ্ছা চল, আমার কুকুরের সাথে পরিচয় করিয়ে দিই। পরের দিন আরিয়া ড্রয়িং রুমে বসে কুকুরের সাথে খেলছিল, তখনই বিদ্যুতের এক ক্লায়েন্ট আসে ওর বাসায়। নাম তার আরমান শেখ। বিদ্যুৎ কেসের বিষয়ে কথা বলতে শুরু করে, কিন্তু আরমান শেখ বিদ্যুতের কথায় তেমন একটা পাত্তা না দিয়ে বারে বারে আরিয়ার দিকে আর চোখে তাকাচ্ছে। বিদ্যুতের চোখে এই বিষয়টি এড়ায়নি। বিদ্যুৎ আরিয়ার উদ্দেশ্যে বলে উঠল, আরিয়া উপরে যাও, উপরে গিয়ে খেলা করো সিনচিনের সাথে। আরিয়া কিছু না বলে লক্ষ্মী মেয়ের মতন ওপরে চলে গেল। আরমান সে কিছুটা বিরক্ত নিয়ে বিদ্যুৎকে যা বলল সেটা শুনে বিদ্যুতের রাগের মাত্রা বেড়ে যায়। রবিন পাশে দাঁড়িয়ে ভয়তে ঢোক গিলছে। আরমান সে কিছুটা বিরক্ত নিয়ে বিদ্যুৎকে যা বলল সেটা শুনে বিদ্যুতের রাগের মাত্রা বেড়ে যায়। রবিন পাশে দাঁড়িয়ে ভয়ার্ত ঢোক গিলছে। বিদ্যুৎ, ওই মেয়েটি তোমার কি হয়? বোন? দেখতে কিন্তু বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি মেয়েটিকে একদিনের জন্য চাই, আর জন্য তোমাকে মোটো অঙ্কের টাকা দিব। কি বলো বিদ্যুৎ, রাজি আছো তো আমার অফারে? অবশ্যই রাজি, আসুন আমার সাথে, আমরা ওই রুমে গিয়ে কথা বলি। ও শিওর, চলো বিদ্যুৎ। বিদ্যুৎ রাগী ভাব নিয়ে ওই রুমে যেতে লাগলো। বিদ্যুতের পেছন পেছন আরমান শেখও হাঁটছে। যা ভাই যা, মরার জন্য রেডি হো। বিদ্যুৎ রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে ড্রয়ার খুলে গান বের করতে লাগলো। আরমান শেখ সোফায় বসে আরিয়ার বিষয় এটা ওটা বলছে। বিদ্যুতের রাগ হচ্ছে ভীষণ, তারপরেও গান আস্তে আস্তে লোড করছে আর আরমান শেখের কথাগুলো শুনে যাচ্ছে। আরে বিদ্যুৎ, ওইদিকে ফিরে কি করছো? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ওইদিকে ঘুরে আসো। বিদ্যুৎ বিদ্যুৎ গান হাতে নিয়ে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। এতক্ষণ অপর দিকে মুখ করে ফিরেছিল আরমান শেখ। বিদ্যুতের হাতে গান দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে বিদ্যুতের দিকে তাকিয়ে ভয় ভয় বলতে লাগলো, তোমার হাতে গান কেন? কি করতে চাইছো তুমি? কাকে? বলে 3-4টা গুলি বুক বরাবর গেঁথে দিল। আরমান শেখ সোফায় লুটিয়ে পড়ল। বিদ্যুৎ আরমান শেখের বুকের ওপর পা রেখে বলল, তুই আমার আরিয়াকে একদিনের জন্য নিবি তাই না? ওর সাথে তুই ফুর্তি করতে চাস? তোর এত বড় সাহস! তোকে আমি... আরমান শেখ তার আগেই মারা যায়। বিদ্যুৎ রুম থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বের হবার আগে রবিনকে লাশ সরানোর ব্যবস্থা করতে বলে যায়। ওই লিলির মা, ভাঙা ডোয়ে এদিকে আয়। আরিয়া, তুই এই নাম কোথা থেকে পেলি? এটা আবার কেমন নাম? সরি, আমি এই নামে তোমাদের ডাকবো, আর তুই করেই বলবো। ডাক, যেটা ডেকে তুই শান্তি পাস। আচ্ছা আরিয়া, তোর কি আমাদের কথা কিছুই মনে নেই? তোদের কথা মানে? তোর কি আগের কোনো কথা মনে নেই আরিয়া? আগের কথা মানে? রাইমা চুপ থাক, কিছু না। কিছু না মানে? কিছু না মানে কিছু না। আচ্ছা, আরে আমার সিনচান কোথায় ছিল এতক্ষণ? সিনচান তোকে বলবে ও কোথায় ছিল এতক্ষণ। তো আচ্ছা, টিঙ্কু তোমার জন্য একটা গান বানিয়েছে, শুনবে গানটা? জানি তো, তুই কি গান বানিয়েছিস? পাগনামি কম কর। আচ্ছা সিনচান, গানটা শোনো। সারাদিন ভাবি আমি সিনচান কোথায়, হাইরে টিঙ্গুর কথা, সিনচানে নিয়ে যাবে পুরানা ঢাকায়। ওহো, কেমন হয়েছে সিনচান? সিনচন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আরিয়ার দিকে। আল্লাহ, কি গান মাইরি! কি বললি? কিছু না। কিছু না? আচ্ছা ওয়েট ওয়েট, রবিন রবিন। তাকে কেন ডাকছিস? বলবো কে? হারাম জাদি, তুই শুনে ফেলেছে। রবিন আরিয়ার সামনে এসে বলল, জি আপু বলেন, কেন ডেকেছেন? ডাকলে কি বলা লাগবে নাকি যে কেন ডাকছি? রবিন ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। বিনা কারণে তাকে কেন ডাকলি? তাতে তোর কি? আমার কি মানে? কেন ডাকলি সেটা বল তাকে। বলবো নাকি করবে? তুই কোনোদিন ভালো হবি না আরিয়া।
মনে হয় না। রবিন এতক্ষণ দাঁড়িয়ে একবার আরিয়ার দিকে আরেকবার লিলির দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আচ্ছা, আর ঝগড়া করার দরকার নেই। এবার আরিয়া আপু বলুন, আপনাকে কেন ডেকেছেন? কিছু না, এটার মানে কি বল? রবিন বোকা বনে চলে গেল এমন প্রশ্ন শুনে। ও রাইমা, ছাড় আমাকে। আরিয়ার আজ খবর আছে, ওর বক বক আজ বের করবো আমি। ছাড় আমাকে রাইমা। মরতে চাস নাকি? বিদ্যুৎ যদি জানতে পারে তুই ওর গায়ে হাত দিয়েছিস তাইলে তুই শেষ। লিলি এটা শুনে থেমে যায়। আরিয়া খিল খিল করে হেসে দেয়। আও হাও না বেবি, আও আও জিও। ব্যাস, এবার থামেন আপনারা, আমি চাই। যাও যাও। রবিন চলে গেল। আরিয়া গান গাইতে গাইতে যাচ্ছে। লিলির আগে ফোঁস করছে। রাতে সেই একই কাণ্ড শুরু হয়ে গেল। আরিয়া বিদ্যুতের সাথে কিছুতেই ঘুমোতে চাইছে না। বিদ্যুৎ তো রেগে ফায়ার বক্স। দেখেন উদ্যুৎ, আমি পারবো না তো পারবোই না। আরিয়া স্টপ। কিসে স্টপ? আমি কি ডান্স করছি নাকি যে স্টপ করব? কথা বলা বন্ধ করো আরিয়া। করব না। আর আপনিও কেমন লোক শুনি, অচেনা অজানা একটা মেয়ের সাথে ঘুমাচ্ছেন। আপনার কি লজ্জা করে না? আমি আপনার জায়গায় হলে মেয়েটিকে লাথি মেরে বাত্তি বানিয়ে দিতাম। স্টপ আরিয়া। আপনার এই স্টপ স্টপ বলা স্টপ করেন। আর কথায় কথাতে রেগে যান কেন শুনি? রাগের কি গোডাউন নিয়ে বিক্রি করতে বসেছেন নাকি? হ্যাঁ, যদি বসে থাকেন তাহলে আমাকে 1 কেজি রাগ দেন। আমিও রাগ কিনে রাগী হয়ে যেতে চাই, পরে সবাই আমাকে রাগিনী বলে ডাকবে। তারপর অনেক বলে ফেলেছো, আর নয়, আসো আমার সাথে। আরিয়াকে বিদ্যুৎ ওর 2 বাহু ধরে জোরে আবদ্ধ করে নিয়ে শুয়ে পড়লো। আরিয়া নড়াচড়া করতে পারছে না, কিছু বলতেও পারছে না। বিদ্যুৎ মুখ খেয়ে হাত দিয়ে রেখেছে তাই। কিছুক্ষণ পর এভাবে থাকার পর আরিয়া ঘুমিয়ে গেল। বিদ্যুৎ আরিয়ার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়ার প্রতি আসক্ত বিদ্যুৎ। আজ ওর মন চাইছে আরিয়াকে ঠোঁট ছুঁয়ে দিতে। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের মনকে সংযত করলো। চোখ মেলে আরিয়ার দিকে তাকিয়ে দেখলো আরিয়া ঘুমিয়ে আছে। আলতো করে আরিয়ার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। বিদ্যুৎও ঘুমিয়ে গেল আরিয়ার সাথে। সকালে বিদ্যুতের ঘুম ভাঙলো আরিয়া চিৎকার চেঁচামেচিতে। তাড়াহুড়ো করে বিদ্যুৎ রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। হল রুমে এসে দেখে আরিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বিদ্যুতের রাগ উঠে যায় আরিয়ার চোখের পানি দেখে। রাগে হুঙ্কার দিয়ে বলল, কি হয়েছে আরিয়ার? কে কি বলেছে আরিয়াকে? রবিন বিদ্যুতের চিৎকার শুনে ভয় ভয় বলল, স্যার, আরিয়া আপু সিনচন মানে কুকুরছানাটাও কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আরিয়া আপু কান্না করছে। আরিয়া, কান্না থামাও, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি তোমার সিনচিনকে পেয়ে যাবে। রবিন, হাঁ করে কি দেখছো? যাও সিনচনকে খোঁজা শুরু করো। আরে টিঙ্কু। আরিয়া, কান্না করে না, তুমি টিঙ্কুকে পেয়ে যাবে। আর যদি না পাই তাহলে আমি কিন্তু কিছুই খাবো না। পেয়ে যাবে তো বলেছি, এখন কান্না থামাও। আরিয়া এখনো হেঁচকি তুলে কান্না করছে। পাশে দাঁড়িয়ে লিলি, রাইমা আরিয়ার ন্যাকামো দেখছে। ওরা মুখ বেঁকিয়ে ওপরে চলে যায়। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। একদম কান্না করবে না, ঠিক আছে? আচ্ছা। বিদ্যুৎ ওপরে চলে গেল। আরিয়া সোফায় বসে রইল। বিদ্যুৎ ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে আরিয়া ঠিক আগের মতোই সোফায় বসে আছে। বিদ্যুৎ মুচকি হেসে নিচে নেমে আরিয়ার হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায়। না, আমি খাবো না। সিনচানকে না পেলে আমি খাবো না। পাগলামি করো না আরিয়া, রবিন টিঙ্কুকে খুঁজে নিয়ে আসবে, তুমি খেতে বসো। না, আমার সিনচনই লাগবে। বিদ্যুৎ বলার আগে রবিন এসে বলল, স্যার, বাড়িতে খুঁজলাম কিন্তু সিনচনকে কোথাও পেলাম না। বিদ্যুৎ রাগী চোখে রবিনের দিকে তাকায়। রবিন ভয়তে মাথা নিচু করে ফেলে। গার্ডসদের বলো রাস্তায় খোঁজা শুরু করতে। গো। ওকে স্যার। রবিন চলে যায়। আরিয়া, তুমি খেয়ে নাও, তোমাকে আবার ওষুধ খেতে হবে। না, খাবো না। বিদ্যুতের এবার রাগ হচ্ছে, তারপরেও নিজের রাগকে কন্ট্রোল করে নিচ্ছে। আচ্ছা, তাহলে তুমি কি করতে চাও বলো। আমি সিনচনকে খুঁজতে বাইরে যাব। আরে, বাইরে খোঁজার জন্য লোক পাঠিয়ে দিয়েছি, তাহলে তুমি কেন কষ্ট করে বাইরে যাবে বলো? আমি যাব, আমি যাব, আমি যাব। ওকে, তার আগে খেয়ে নাও, না হলে কিন্তু বাইরে নিয়ে যাব না। খাবার খেলে বাইরে নিয়ে যাবেন তো? আচ্ছা, আমি তাহলে খাবো। আরিয়া খেতে শুরু করলো। বিদ্যুৎও খাচ্ছে। খাওয়া শেষ করে বিদ্যুৎ আরিয়াকে নিয়ে সিনচানকে খোঁজ করতে বেরিয়ে পড়লো। অনেক জায়গাতেই সিনচানকে খুঁজছে, কিন্তু সিনচানকে কোথাও খুঁজে পায়নি। আরিয়ার মন খারাপ করে বসে আছে। প্রায় দুপুর হয়ে গেছে, এখনো ওরা সিনচানকে খোঁজ করছে।
গাড়ির জ্যামে আটকা পড়েছে। বিদ্যুৎ ফোনে কথা বলছে। কথা বলা শেষ করতেই পাশে ফিরে দেখে আরিয়া নেই। গাড়ির গেট খোলা। এটা দেখে বিদ্যুৎ ঘাবড়ে যায়। বাইরে বের হয়ে আসে, পাশে ভালো করে খোঁজ করতে থাকে। গাড়িতে ওরা দুজন আর ড্রাইভার ছিল। ড্রাইভারকে বকাঝকা করে বিদ্যুৎ আরিয়াকে খুঁজতে লাগলো চারদিকে। বিদ্যুতের খুব চিন্তা হচ্ছে। আর একটু পাশে হেঁটে এগিয়ে এসে একটা এতিমখানা দেখতে পেল বিদ্যুৎ। এতিমখানার পাশ দিয়ে যাবার সময় বিদ্যুৎ আরিয়ার হাসির আওয়াজ শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে এতিমখানার ভেতরে তাকাতেই আরিয়াকে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে দেখতে পায়। বিদ্যুতের প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়াকে ওই এতিম বাচ্চাদের সাথে দেখে। দু হাত মুঠিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। আরিয়া বিদ্যুৎকে দেখে দৌড়ে এসে বিদ্যুতের হাত ধরে এতিমখানার ভেতরে নিয়ে যেতে লাগলো। বিদ্যুৎ আরিয়াকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না। এই যে বাচ্চারা, একে চেনো? দাঁড়াও, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে বিদ্যুৎ আরিয়া চৌধুরী, আমার খুব ভালো বন্ধু। আজকে থেকে তোমাদেরও বন্ধু, ঠিক আছে? সব বাচ্চারা খুশিতে হ্যাঁ বলে উঠল। বিদ্যুৎ আরিয়ার মুখে ওর ভালো বন্ধু কথাটা শুনে মনে মনে কিছুটা খুশি হয়, কিন্তু বাচ্চাদের আরিয়ার পাশে একদমই সহ্য করতে পারছে না বিদ্যুৎ। চলো আমরা খেলা করি, কি বলো বাচ্চারা? হ্যাঁ আরিয়া, আমাদের এখান থেকে। বাকিটা বলার আগে আরিয়া বিদ্যুতের চোখ বেঁধে দেয়। কোনো কথা হবে না, কানামাঝি খেলবো। আপনি চোর, আমাদেরকে ধরুন। আরিয়া। আরিয়া বিদ্যুতের চোখ বেঁধে ছেড়ে দেয়। এবার আমাদের ধরুন। বিদ্যুৎ আরিয়ার পাগলামোগুলো একদমই সহ্য করতে পারছে না। ওর ভীষণ রাগ হচ্ছে। আরিয়া এখনো অসুস্থ, এটা ভেবে আরিয়াকে কিছু বলতে পারছে না। নিজেকে কোনো রকম শান্ত করে ওদের সাথে খেলতে মন দিল। প্রথম প্রথম বিদ্যুতের রাগ ও বিরক্ত লাগলো। এখন বিদ্যুৎ ওদের সাথে খেলায় মেতে উঠল। বিদ্যুতেরও মনও দিল খেলায়। আরিয়া বিদ্যুৎকে মাঝে মাঝে ছুঁয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ আরিয়াকে ধরার চেষ্টায় আছে। এক পর্যায়ে বিদ্যুৎ আরিয়ার কোমর পেঁচিয়ে ধরে। বিদ্যুৎ জোরে জোরে হাসতে থাকে। আরিয়া রাগে ফুলছে। এখন কোথায় যাবে? চোখের বাঁধন খুলে বলল। আরিয়া বিদ্যুৎকে ওর কাছ থেকে ছাড়িয়ে বাচ্চাদের কাছে গিয়ে বসে। বিদ্যুৎ হয়রান হয়ে সেখানে একটা বেঞ্চে বসে পড়ে। বিদ্যুৎ আরিয়ার দিকে তাকিয়ে দেখে আরিয়া বাচ্চাদের সাথে হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ কথার মাঝে উঁচু স্বরে হেসে উঠছে। মাঝে মাঝে বাচ্চাদের কোলে টেনে নিয়ে আদর করছে। বিদ্যুৎ অপলকভাবে তাকিয়ে এই দৃশ্য দেখছে। আজ কেন জানি ওর রাগ হচ্ছে না, ওর কাছে খুব ভালো লাগছে। দুপুর হয়ে গেছে, বাচ্চারা খাবার খাচ্ছে, সাথে আরিয়াও খাচ্ছে। বিদ্যুৎ দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ফোন কেটে ভাবছে ওর কিছু খেতে হবে, খিদে পেয়েছে ওর। হুট করে বিদ্যুতে কারোর হাতে স্পর্শ পায়, ওর হাতে। বিদ্যুৎ পেছনে ঘুরে দেখে বিদ্যুৎ দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ফোন কেটে ভাবছে ওর কিছু খেতে হবে, খিদে পেয়েছে ওর। হুট করেই বিদ্যুৎ কারো হাতে স্পর্শ পায়, ওর হাতে। বিদ্যুৎ পেছনে ঘুরে দেখে একটা ছোট্ট মেয়ে হাতে খিচুড়ির প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ কিছুক্ষণ ছোট্ট মেয়েটির দিকে তাকিয়ে রইল। ছোট্ট মেয়েটির চেহারায় অদ্ভুত এক মায়া আছে। মেয়েটি বিদ্যুতের হাতে খাবারের প্লেটটা ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। বিদ্যুৎ মেয়েটির যাবার দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে খাবারের প্লেটের দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভালো, খেতেও মনে হচ্ছে সুস্বাদু হবে। হুট করেই আরিয়া বিদ্যুতের পাশে এসে বসে বলল, এই যে মিস্টার উদ্যুৎ, খাবারটা খাবার জন্য দেওয়া হয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখার জন্য নয়। ওই মেয়েটিকে দিয়ে তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো? জি না, দুপুর হয়েছে, সে খেলা আছে আপনার। আপনি একা একা এখানে দাঁড়িয়ে আছেন। ওরা মনে করছে আপনার ক্ষুধা লেগেছে, তাই ও ছোট্ট মেয়েটি আপনার খাবার দিয়ে গেছে। আর আপনি অনেক ভালো মানুষ, ওরা এটাও বলা বলি করছে। বিদ্যুৎ আরিয়ার দিকে তাকিয়ে আছে। একটা কথা কি জানেন, কিছু মানুষরা আছে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে আপন করে নেয়, কিন্তু কিছু জানোয়ারের নামের মানুষ আছে যারা বিশ্বাস তো দূর, নিচু জাতের মানুষকে দু চোখে দেখতে পারে না। আচ্ছা উদ্যুৎ, আপনি বলুন, আমাদের শরীরের রক্ত তো এক, আমাদের যেই মাটি দিয়ে বানানো হয়েছে ওই নিচু জাতের মানুষকেও একই মাটি দিয়ে বানানো হয়েছে, তাহলে আমরা ওদের এত ঘৃণা কেন করি? ওরাও তো আমাদের মতন মানুষ, তাই না? ওদেরকে ঘৃণা না করে একটু ভালোবাসা দিয়ে আপন করে নিলে কি আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়? ওরা এতিম, আর এতিমদের সাহায্য ও ভালোবাসা দিলে আল্লাহ নাকি সন্তুষ্ট হন। তাহলে আমরা কেন ওদেরকে দূরে ঠেলে দিই? ওদেরকে আপন করে নিতে মানুষ এত দ্বিধাবোধ কেন করে বলুন তো উদ্যুৎ? এক নাগারে বলে বিদ্যুতের দিকে তাকালো।
বিদ্যুৎ এতক্ষণ মন দিয়ে আরিয়ার কথাগুলো শুনছিল। বিদ্যুতের মনে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করছে। খাবারের প্লেট আরিয়ার হাতে দিয়ে উঠে একটা নির্জন জায়গায় চলে আসে। আরিয়া উঠে বাচ্চাদের সাথে খেলতে যায়। বিদ্যুৎ নির্জন জায়গায় গিয়ে একটা গাছের সাথে একটা হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু দূর থেকে আরিয়া ও বাচ্চাদের হাসির আওয়াজ ওর কানে এসে বারবার বাড়ি খাচ্ছে। বিদ্যুৎ পেছন দিকে ফিরে দুপা হেঁটে দূর থেকে ওদের খেলার দৃশ্য দেখছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে বিদ্যুতের মনের মধ্যে। আরিয়া দূর থেকে বিদ্যুৎকে হাত নেড়ে ডাকছে খেলার জন্য। বিদ্যুৎ ওর অজান্তেই আরিয়ার ডাকে সাড়া দিয়ে ওদের সাথে খেলায় মেতে ওঠে। বিদ্যুতের আজ মন খুলে হাসছে। খেলার মাঝে বিদ্যুৎ পা স্লিপ খেয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে বাচ্চারা ও আরিয়া হাসিতে লুটোপুটি খাচ্ছে। বিদ্যুৎ বাচ্চাদের কোলে নিয়ে হেসে মাটিতে লুটিয়ে পড়ছে। আরিয়া এর ফাঁকে বিদ্যুতের ক্যামেরায় এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রাখলো আর কিছু ভিডিও করলো। আরিয়া বিদ্যুৎ প্রায় সিনচানের কথা ভুলে গিয়েছে। সন্ধ্যের দিকে ওরা বাসায় ফেরে। সারাটা দিন অনেকটা ছুটোপুটি করার ফলে আরিয়া অনেক ক্লান্ত হয়ে পড়ে। গাড়ির মধ্যে বিদ্যুতের কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ে। বিদ্যুৎ আরিয়ার দিকে তাকিয়ে দেখে আরিয়া ঘুমিয়ে আছে। বিদ্যুৎ মুচকি হেসে আরিয়াকে ওর বুকের মধ্যে হেলান দিয়ে শুয়ে দেয়। গায়ে বিদ্যুতের কোটটা জড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ওরা বাসায় পৌঁছে যায়। বিদ্যুৎ আরিয়াকে না দেখেই করে করে আরিয়াকে উপরে নিয়ে যেতে লাগলো। নিচ থেকে এই দৃশ্য লিলি ও রাইমা দেখছিল। বিদ্যুৎ ফ্রেশ হয়ে এসে আরিয়ার ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিষ্পাপ বাচ্চাদের মতন ঘুমোচ্ছে আরিয়া। চোখ সরিয়ে বারান্দায় চলে আসে। আজকে সারাদিনে যা যা করেছে সেগুলো ভাবতে থাকে বিদ্যুৎ। কিছুক্ষণ পর বিদ্যুৎ বারান্দা থেকে এসে বিছানায় শুয়ে পড়ে আরিয়াকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আরিয়ার কান্নার আওয়াজ শুনে বিদ্যুতের ঘুম ভাঙে। বিদ্যুৎ তাড়াতাড়ি করে উঠে আরিয়ার গালে ওর দুহাত রেখে বলল, কি হয়েছে আরিয়া, কান্না করছো কেন? আমার শিনচানকে এখনো খুঁজে পাইনি। ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলল, কান্না করো না, আজকে তোমাকে নিয়ে আবার বাইরে খুঁজতে বের হবো, ঠিক আছে? চোখের পানি মুছে দিয়ে বলল, সত্যি? সত্যি বলছি। তুমি অনেক ভালো উদ্যুৎ। বিদ্যুতের গলা জড়িয়ে বলল, তাই? হ্যাঁ উদ্যুৎ। আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। আরিয়া ফ্রেশ হয়ে এসে দেখে বিদ্যুৎ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। এই যে উদ্যুৎ। কি হয়েছে, কিছু বলবে? গম্ভীর কণ্ঠে কথা বলবেন না আমার সাথে, মিষ্টি করে হেসে কথা বলছেন। ঠিক আছে, এখন বলো ডাকলে কেন, কিছু বলবে? নরম সুরে মৃদু হেসে বলল, এবার হয়েছে? হ্যাঁ, একটা কথা বলতে চাই। বলো। সব সময় কালো রঙের শার্ট কেন পরেন? অন্য রঙের শার্ট নেই আপনার? কালো রংটা আমার খুব পছন্দের, তাই কালো রঙের শার্ট সবসময় পরি। এখন থেকে কালো রঙের শার্ট পরা চলবে না। কেন? আবার রেগে কথা বলছেন? কান্নার ভান করে। ও সরি সরি, আজ রেগে কথা বলবো না। আমার সাথে রাগ দেখাবেন না, প্রমিস করেন? প্রমিস। আরিয়ার হাতের উপর হাত রেখে। গুড বাই। দাঁড়ান, আমি আপনার জন্য আলমারি থেকে শার্ট বের করে নিয়ে আসছি। বলেই আরিয়া আলমারি থেকে একটা ব্লু রঙের শার্ট বের করে বিদ্যুতের সামনে এসে দাঁড়ালো। নিন, এটা পরে আসেন। এই রংটা আমার পছন্দের না, আমি এটা পরতে পারবো না। আপনি আবার আমার সাথে রেগে কথা বলছেন। বলেই কাঁদতে লাগলো। উপস, সরি সরি আরিয়া, আমি একদমই ভুলে গিয়েছি, কান্না করো না প্লিজ। না, আপনি খুব পচা। বলে আবারও কাঁদতে লাগলো। আচ্ছা আমি পচা, তারপরও কান্না থামাও আরিয়া। ওয়েট, আমি শার্ট পরে আসছি। বলেই শার্ট নিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। আরিয়া কান্না থামিয়ে একবার ভালো করে দেখে নিল বিদ্যুৎ চেঞ্জিং রুমে গিয়েছে কিনা। বিদ্যুৎ বিরক্তি নিয়ে শার্ট পরে শার্টের হাতা বলটিয়ে চেঞ্জিং রুম থেকে বের হয়ে আসলো। আরিয়া এখনো কেঁদেই যাচ্ছে। দেখো আরিয়া, আমি শার্ট পরে এসেছি, এবার কান্না থামাও। আরিয়া চোখ মুছে বলল, অনেক সুন্দর লাগছে আপনাকে, আসুন আমার সাথে। আরিয়া বিদ্যুতের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এসে দাঁড় করালো। বিদ্যুৎ ঠিক বুঝতে পারছে না আরিয়া কি করতে চাইছে। আরিয়া বিদ্যুতের চুল চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছে আর বলছে, সবসময় এইভাবে চুল আঁচড়াবেন, ওইভাবে আঁচড়ালে আপনাকে ডেভিল এবং ক্রেজি ক্রেজি লাগে, তাই এইভাবে আঁচড়াবেন। ডেভিল আর ক্রেজি ক্রেজি লাগবে না, ভালো করে দেখে দিন এইভাবে আঁচড়াবেন। পরে কিন্তু বলবেন না যে আমি পারি না, ভুলে গিয়েছি, তখন কিন্তু মায়ের একটাও নিচে পড়বে না।
সব আপনার পিঠের উপরে পড়বে। আরিয়া বকবক করেই যাচ্ছে। বিদ্যুৎ আরিয়ার দিকে অপলক চোখে তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়ছেই না ওর। আরিয়া তার বকবক করেই যাচ্ছে। কিছুক্ষণ পর বিদ্যুৎ ধ্যান ভাঙে আরিয়ার ধাক্কায়। এত কি ভাবছেন বুঝতেছি না আমি। কিছু না, তুমি নিচে গিয়ে খাবার টেবিলে বসো, আমি আসছি। ওকে। আরিয়া নিচে চলে গেল। বিদ্যুৎ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আজকে বিদ্যুৎ আর আগের বিদ্যুতের মধ্যে অনেকটা পার্থক্য দেখাচ্ছে। এই কি সেই বিদ্যুৎ আরিয়ান চৌধুরী? গায়ে নেই আগের কালো শার্ট, চুলগুলো এক পাশে সিথি করে সুন্দরভাবে আঁচড়ানো, চেহারার মধ্যে নেই সেই রকচটা ক্রেজি ভাব। আজকে নিজেকে নিজেরই চিনতে বড্ড কষ্ট হচ্ছে ওর। মনে মনে এতক্ষণ এই কথাগুলোই ভাবছিল। কিছুক্ষণ পর মাথা দুলিয়ে মুচকি হাসলো বিদ্যুৎ। হাতে ঘড়িটা নিয়ে পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে নিচে যেতে লাগলো। আরিয়া নিচে এসে দেখে লিলি, রাইমা, রবিন খাবার টেবিলে বসে আছে। আরিয়া মুঠ নিয়ে বলল, এই যে লালু, কুল্লু বুল্লু, একটা ম্যাজিক দেখবি তোরা? ওই তুই সর, কি সব নাম বলিস এইগুলা? কেন, ঠিকই তো আছে। লালু হচ্ছে লিলি, ক্লু হচ্ছে রাইমা, আর ব্লু হচ্ছে রবিন। কি ঠিক আছে না নামগুলো? আরিয়াকে থামতে বলছি। প্লিজ বইন থাম, কি বলতে চাস সেটা বল। জি আপু, আসল কথা বলেন। উপরে তাকিয়ে দেখ। রাইমা, লিলি, রবিন আরিয়ার কথায় উপরে তাকিয়ে বড্ড জোর বাতি ছাড়া আর কিছুই দেখতে পেল না। আরিয়া, তুই আমাদের সাথে মজা করতেছিস? উপরে কিছুই নাই, উপরে কি দেখবো? হ্যাঁ, পানির গ্লাস হাতে নিয়ে বলল, আপু আপনি ঠিক বলতে চাইছেন, ঠিক করে বলুন তো। আমি 3টে গাধা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। আরিয়া, তা নয় তো কি? আমি উপরের দিকে তাকাতে বলি নাই, সিঁড়ির উপরে তাকাতে বলেছি। লিলি, রাইমা, রবিন এবার আরিয়ার কথায় সিঁড়ির ওপরে তাকিয়ে থমকে যায়। ওরা 3জন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে বিদ্যুৎ নামছে। বিদ্যুৎকে দেখে ওরা 3জন হা। বিদ্যুতের গেটআপ পুরো চেঞ্জ। বাট এটা কি করে সম্ভব? গিলে খাবি নাকি তোরা? এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এটা কি স্বপ্ন নাকি সত্যি? বিদ্যুতের দিকে তাকিয়ে আস্তে করে বলল, স্যার এই অবস্থা কে করলো? সব আরিয়ার কালমা। তুই? আমি। বিদ্যুৎ ততক্ষণে টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসে পড়লো। ওরা 3জন এখনো বিদ্যুতের দিকে তাকিয়ে আছে। বিদ্যুৎ ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, হোয়াট? ওদের দিকে তাকিয়ে। ওরা 3জন আগের মতো স্বাভাবিক হয়ে খাবার খেতে লাগলো। আরিয়া বসো। আর রবিন, সিনচন কোনো খোঁজ পেলে? না স্যার, আসলে আমরা সবাই অনেক খুঁজেছি, কিন্তু। বিদ্যুৎ থামিয়ে দেয়। আমি কোনো কিন্তু শুনতে চাই না। সিনচনকে খুঁজে বের করো যত তাড়াতাড়ি সম্ভব। জি স্যার। সবাই চুপচাপ খাচ্ছে। বিদ্যুৎ খাওয়া শেষ করে আরিয়ার উদ্দেশ্যে বলল, আরিয়া খাবার শেষ করে বাইরে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি তোমার জন্য। বলেই চেয়ার ছেড়ে উঠে যায়। বিদ্যুৎ যাবার সাথে সাথে লিলি, রাইমা আরিয়ার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, এটা কিভাবে সম্ভব আরিয়া? বিদ্যুৎ এত চেঞ্জ? একদিনে কিভাবে এত পরিবর্তন হয় মানুষ? কেন, আগে উদ্যুৎ খারাপ ছিল নাকি? ও, তোর তো আবার কিছু মনে নেই। ওকে বলেও কোনো লাভ নেই। তবে স্যার এই গ্রেড আপ খুব ভালো লাগছে। এমনি যদি সব সময় থাকতো তাহলে খুব ভালো হতো। ওয়েট এন্ড সি, বাই। আরিয়া এটাই বলে চলে গেল বিদ্যুতের কাছে। ওরা ঠিক বুঝতে পারেনি আরিয়ার কথার মানে। যে যার মতো খাবার খেতে মন দিল। আরিয়া গাড়িতে উঠে বসার পর গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। গাড়ি চলতে লাগলো। আজকেও অনেক জায়গায় ওরা সিনচনকে খুঁজেছে, কিন্তু সিনচনকে কোথাও পেল না। আরিয়া মন খারাপ করে গাড়ির সিটে মাথা হেলান দিয়ে বসে আছে। বিদ্যুৎ আরিয়াকে এভাবে দেখতে পারছে না। ওর ভীষণ রাগ ও কষ্ট হচ্ছে। কিছুক্ষণ গাড়ি চলার পর হুট করেই গাড়ি থেমে যায়। বিদ্যুৎ ড্রাইভারকে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? স্যার, মনে হয় গাড়িতে কোনো সমস্যা হয়েছে। আপনারা নাইমা দাঁড়ান, আমি দেখতাছি গাড়িতে কি সমস্যা হয়েছে। শিট, নষ্ট হবার আর সময় পেল না। বিদ্যুৎ ও আরিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ালো। একটা শুনশান রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ওরা। ওদের সামনে বড় একটা বৃদ্ধাশ্রম আছে। আরিয়ার চোখ পড়ে বৃদ্ধাশ্রমের দিকে। আরিয়া মুচকি হেসে বিদ্যুৎকে কিছু না বলেই বৃদ্ধাশ্রমের ভেতরে চলে যায়। বিদ্যুৎ আরিয়াকে বৃদ্ধাশ্রমের ভেতরে দৌড়ে যেতে দেখছে।
পিছন থেকে ডাক দিয়েছিল অনেকবার, কিন্তু আরিয়া বিদ্যুতের ডাকে সাড়া দেয়নি। বিদ্যুৎ কোনো উপায় না পেয়ে অনেকটা বিরক্তি নিয়ে বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করলো। বিদ্যুৎ ভেতরে গিয়ে দেখলো আরিয়া বৃদ্ধ লোকদের সাথে বসে গল্প শুরু করে দিয়েছে, কিন্তু আরিয়া বিদ্যুতের ডাকে সাড়া দেয়নি। বিদ্যুৎ কোনো উপায় না পেয়ে অনেকটা বিরক্তি নিয়ে বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করলো। বিদ্যুৎ ভেতরে গিয়ে দেখলো আরিয়া বৃদ্ধ লোকদের সাথে বসে গল্প শুরু করে দিয়েছে। বিদ্যুতের রাগ হচ্ছে, তারপরও আরিয়াকে কিছু বলল না। আরিয়া বৃদ্ধ লোকেদের দাদু বলে ডাকছে। সেখানে অনেক বয়স্ক লোক আছে, তাদের ছেলেমেয়েরা বৃদ্ধ বাবা মার বোঝাটা টানতে পারবে না দেখে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। সেখানে কেউ কেউ ছেলে মেয়ের শোকে কান্না করছে, আবার কেউ কেউ কষ্টে ওষুধ ঠিক মতো খাচ্ছে না। আরিয়া 5 মিনিটে সবার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। কাউকে জোর করে ওষুধ খাইয়ে দিচ্ছে, আবার কাউকে জোকস বলে হাসাচ্ছে। সবার সাথে হেসে হেসে কথা বলছে আরিয়া। বিদ্যুৎ দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে দেখতে। আরিয়া এমন রূপ বিদ্যুতের কাছে অজানা ছিল। এত তাড়াতাড়ি মানুষকে কি করে আপন করে নিতে হয় সেটা আরিয়াকে দেখে শেখা দরকার। আরিয়া তাদের সাথে কথা বলার ফাঁকেই বিদ্যুতের দিকে চোখ পড়ল। আরিয়া সেখান থেকে উঠে এসে বিদ্যুতের হাত ধরে তাকে তাদের কাছে নিয়ে যাচ্ছে। বিদ্যুতের ধ্যান ভাঙে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যাবার ফলে। বিদ্যুৎ কিছু বলছে না, বিদ্যুতের চোখে এখনো আরিয়ার উপর স্থির। আরিয়া ওর দাদুদের কাছে নিয়ে গিয়ে বিদ্যুৎকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। শোনো দাদুরা, এই যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম বিদ্যুৎ। সবাই হাই বলো ওকে। সবাই একে একে বিদ্যুৎকে হাই বলল। বিদ্যুৎ তাদেরকে কিছু বলল না, এখনো আরিয়াকে দেখতে ব্যস্ত। আচ্ছা দাদা আর দাদি, চলো আমরা একটা গেম খেলি। সবাই একসাথে বলল, কি গেম? রুমাল খোঁজানো। সবাই আরিয়ার কথায় সায় দিল। খেলার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। বিদ্যুৎ খেলা পারে না বিধায় খেলতে চাইছিল না, কিন্তু আরিয়া বিদ্যুৎকে টেনে মাঠে নামিয়ে দিল। সবাই একসাথে খেলতে শুরু করলো। আরিয়া খেলার মাঝে দুষ্টুমিটা একটু বেশি করছে, তাও আবার বিদ্যুতের সাথে। আরিয়া ইচ্ছে করেই বারবার বিদ্যুতের পেছনে রুমাল রাখছে আর বিদ্যুতের পিঠে জোরে জোরে কিলঘুষি মারছে। বিদ্যুৎ তো কেননা বিদ্যুৎ খেলাটা ঠিক মতো বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পর বিদ্যুৎও খেলাটা বুঝে গেল এবং আর আরিয়া বিদ্যুৎকে জব্দ করতে পারে না। বেশ মন দিয়ে তাদের সাথে খেলছে বিদ্যুৎ। বিদ্যুৎ হারিয়ে গেল আরিয়া ও বৃদ্ধ লোকদের মাঝে। আরিয়ার মতো বিদ্যুৎও তাদের আপন করে নিয়েছে। সারা দিন হই হুল্লোড়ের মাঝে ওদের দিন কেটে গেল। আজ সিনচানের কথা ভুলে গিয়েছে ওরা দুজন। দুপুর হয়ে এসেছে, সবাই খাবার খাচ্ছে। আরিয়াকে ওর দাদা দাদিরা খাইয়ে দিচ্ছে। আরিয়া মন ভরে খাচ্ছে আর বকবক করছে। দূরে দাঁড়িয়ে বিদ্যুৎ এই দৃশ্য দেখছে। হঠাৎ বিদ্যুৎ কারোর ডাকে পিছনে ফিরে তাকালো। তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলা। আরে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওদের সাথে গিয়ে খাবারটা খাও, তোমারও তো খিদে পেয়েছে মনে হচ্ছে। না, আমার খিদে পায়নি। সেটা বললে হবে না বাবা, তোমার মুখ শুকনো শুকনো দেখাচ্ছে। আসো আমার সাথে। কথাটা বলেই বিদ্যুতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আরিয়াদের কাছে। বিদ্যুৎকে সেখানে নিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, আরে সব কি নাতিনকে খাওয়াবে নাকি? এখানে নাতি যে খিদে মরে যাচ্ছে, সেদিকে কারো খেয়াল আছে নাকি? সবাই বৃদ্ধ মহিলার কথায় তাল দিল। এবার আরিয়াকে ছেড়ে বিদ্যুৎকে সেখানে বসিয়ে গপা গপ খাইয়ে দিচ্ছে সবাই। বিদ্যুৎ তাদেরকে নাও করতে পারছে না, একের পর এক মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এক পর্যায়ে বিদ্যুতের পেট লোড হয়ে যায়, কিন্তু তারা সেদিকে খেয়ালই নেই। তারা এখনো বিদ্যুৎকে খাইয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর সবাই খাওয়ানো বন্ধ করে দিল আরিয়ার কথায়। বিদ্যুৎ আজ অনেক খেয়েছে, এরকম কখনোই খায়নি। বিদ্যুৎকের করুণ অবস্থা দেখে আরিয়া মিটমিটিয়ে হেসেই যাচ্ছে। সারাদিন তাদের সাথে কাটিয়ে সন্ধ্যের দিকে ওরা বাসায় ফিরে আসে। আরিয়া ভীষণ ক্লান্ত। বাসায় প্রবেশ করেই আরিয়া হল রুমের সোফায় বসে গা এলিয়ে দেয়। বিদ্যুৎ বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। লিলি ও রাইমা আরিয়ার সামনে এসে বসলো। আরিয়া, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব ক্লান্ত। সিনচনকে খুঁজে পেলি? কোথায় সিনচন? আরিয়া চোখ মেলে এক হাত ওর চোখের মনির সামনে ধরে বলল, এখানে। লিলি তো পুরো রাগে ফায়ার আরিয়ার এমন ফাজলামো দেখে।
তোকে জিজ্ঞেস করেই আমার ভুল হয়েছে, কেন যে জিজ্ঞেস করতে গেলাম। আবার হু হু শুরু করছে। তোর সমস্যা কি বলতো? আরিয়া হাত দিয়ে ইশারায় লিলি ও রাইমাকে দেখালো। আমাদের দিকে আঙুল তুলে তুই কি বোঝাতে চাইছিস? আমার সমস্যা? তার মানে আমরাই তোর সমস্যার মূল কারণ? হারামি, তুই থাক, আমরা যাই। আয় রাইমা। লিলি ও রাইমা রেগে চলে গেল। আরিয়া কিছুক্ষণ পর সোফাতেই ঘুমিয়ে পড়ল। বিদ্যুৎ হলরুমে প্রবেশ করে দেখে আরিয়া ঘুমিয়ে আছে। সারাদিন পাগলামি করে আর সন্ধে হলেই ঘুমিয়ে যায়। মুচকি হেসে আরিয়াকে কোলে তুলে নিয়ে ওপরে চলে যায়। বিছানায় শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। পরের দিন গাড়িতে মন মোড়া হয়ে বসে আছে আরিয়া। বিদ্যুৎ আরিয়াকে সান্ত্বনা দিচ্ছে। উদ্দু, আমি কি আমার টিঙ্কুকে খুঁজে পাবো না? ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে বলল। তুমি এত টেনশন করছো কেন? আমার লোকেরা তো টিঙ্কুকে খুঁজছে, খুব তাড়াতাড়ি টিঙ্কুকে পেয়ে যাবে তুমি। আমার টিঙ্কু। মন খারাপ করে বলল। আরিয়া, মন খারাপ করো না। আরিয়া মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। বিদ্যুৎ ল্যাপটপে কাজ করছে। কিছুক্ষণ পর আরিয়া রাস্তার পাশে একজন মহিলাকে কান্না করতে দেখতে পায়। মহিলাটি একজন মেয়েকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে। আরিয়া ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। আঙ্কেল, গাড়ি থামান, গাড়ি থামান বলছি। কি হয়েছে আরিয়া, গাড়ি থামাতে বলছো কেন? বিদ্যুতের প্রতি উত্তরে আরিয়া কিছু বলল না। গাড়ি থামার সাথে সাথে আরিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে সেই মহিলার কাছে যেতে লাগলো। বিদ্যুৎও আরিয়ার পিছু পিছু যেতে লাগলো। আরিয়া মহিলাটির সামনে গিয়ে দেখলো একটি মেয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। মেয়েটির গায়ের জামাটার বেশ কিছুটা অংশ ছেঁড়া, হাতে মুখে খামচির দাগ, ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে শুকিয়ে আছে। আরিয়া ওর গায়ের ওড়নাটা মেয়েটির গায়ের ওপর দিয়ে বলল, আন্টি, কি হয়েছে ওর? এই অবস্থা কে করলো? মা, আমার সব শেষ হয়ে গেল রে। আমার মেয়েটিকে ওই জানোয়ারের দলেরা ধর্ষণ করেছে। কান্না করতে করতে বলল, কারা এই কাজ করেছে আন্টি? আমার এলাকার এমপির ছেলে রবি ও তার লোকেরা। আন্টি, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। উদ্যুৎ, ওকে একটু ধরো। বিদ্যুৎ এতক্ষণ রাগ নিয়ে দাঁড়িয়েছিল। আজ বিদ্যুতের রাগ হচ্ছে ওই ছেলেগুলোর উপর। কেন সেটা ওর কাছে অজানা। বিদ্যুৎ একাই মেয়েটিকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসালো। ড্রাইভারকে বলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর ওরা হাসপাতালে পৌঁছে যায়। নার্সদেরকে ডেকে স্ট্রেচারে করে মেয়েটিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। মেয়েটির মা ওটির সামনে দাঁড়িয়ে কান্না করছে। আরিয়া তাকে সান্ত্বনা দিচ্ছে। মহিলাটির কান্না করতে করতে বলল, আমি এখন সমাজে মুখ দেখাবো কি করে? সবাই যে আমার উপর আঙুল তুলে বলবে ওই যে ধর্ষিতার মা যায়, তখন আমি তাদের প্রতি উত্তরে কি বলবো রে মা? আমি কি ইচ্ছে করে আমার মেয়েকে ধর্ষণ করিয়েছি বল মা? আন্টি, এই ঘটনা হলো কি করে? আর আপনার স্বামী কোথায়? আমার স্বামী আমার মেয়ে রিমার যখন 5 বছর ছিল তখনই রিক্সা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে মায়াটারে বুকে নিয়ে বাইরে আছি। স্বামীর শোক কাটিয়ে ওঠার পর মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমার রিমারে পড়াইতে শুরু করি। আমার মায়াটা পড়ালেখায় মেলা ভালো ছিল, তাই আমি ওর পড়ালেখা বন্ধ করি নাই। প্রতিদিন যখন কলেজে যাইতো তখন ওই এমপির ছেলে ও তার লোকেরা আমার মায়াটারে উৎপাত করত। কখনো ওড়না ধইরা টান দিত, কখন আবার জামা ধইরা। আমার মাইয়াটা ওগোরে কিছুই কইতো না, মাথা নিচু কইরা চইলা আইতো। আমারে রিমায় ওগো কথা কইছিল, আমি রিমারে কইছি প্রতিবাদ করার দরকার নেই, তাই আমার মাইয়াটা চুপচাপ চইলা আইতো। কিন্তু কালকে আর আমার মাইয়াটাই কলেজে থেকে আর বাড়ি আয়ে নাই। আমি সারা জায়গায় অনেক খুঁজছি আমার মাইয়াটারে, কিন্তু কোথাও পাই নাই। সারা রাত পার হয়ে গেল, কিন্তু আমার মাইয়াটাই ফিরে আইলো না। আমি একা মানুষ, কই কই খুঁজমু কও? শেষে পুলিশের কাছে গেলাম কেস করতে, তারা আমার কথা শুনলই না, দূর দূর করে আমারে তাড়াইয়া দিল। সারা রাত চোখের পাতা এক করতে পারি নাই। সকালে ওই রাস্তা দিয়ে মন মরা হইয়া হাঁটতেছিলাম, তখন হঠাৎ কইরাই একটা কালো রঙের গাড়ি এসে আমার মাইয়াটারে রাস্তার মধ্যে ফেলাইয়া দিয়া গেল গা। আমি আমার মাইয়ার জামা দেখা চিনি, এইটা আমার রিমা। ওর কাছে যাইয়া দেখি ওরা আমার মাইয়ারে। বাকিটা বলার আগেই কাঁদতে লাগলো। আন্টি, আপনি ওদের কাউকে দেখেছেন? যারা রিমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছিল তাদের কাউকে চিনতে পেরেছেন? চিনতে পারি নাই, তাই একটা ছেলে রবি কইয়া ডাক দিছিল, তখনই বুঝছি এটা ওই এমপি ছেলে রবি হইব। এইটুকুতেই হবে, আপনি থানায় গিয়ে ওদের নামে মামলা করুন। মারে, এই দুনিয়াতে তো ধর্ষণের বিচার নাই। ওদের যদি পুলিশ ধরে তাহলে বড় বড় উকিলরা টাকা খাইয়া কেসটারে মিথ্যা কইরা দেয়, আর এরা সারা পাইয়া যায়।
আর আমাদের গায়ে ধর্ষিতার দায় নিয়ে জীবন কাটাতে হয়। আন্টি আপনি কেস করুন, আমি আপনাকে ভালো লয়ারের জোগাড় করে দিব। মারে আমি গরিব, আমার এই কেস কোনো উকিলেই নিব না, আর লড়াইও করব না। পাশ থেকে বিদ্যুৎ রেগে বলে উঠল, আমি এই কেস নিব? আমি লড়াই করব এই কেস নিয়ে। আরিয়া ও রিমার মা বিদ্যুতের দিকে ঘুরে তাকালো। বিদ্যুৎ নিচের দিকে তাকিয়ে কথাটা বলল। বিদ্যুৎ আরিয়া ও রিমার মার সব কথা শুনে ফেলে। বিদ্যুতের প্রচন্ড রাগ হচ্ছে ওই অমানুষদের উপর। তাই বিদ্যুৎ ডিসিশন নেয় এই কেসটা নিয়ে ও লড়াই করবে। ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বে বিদ্যুৎ। আন্টি আপনাকে তো বলা হয়নি, ও বিদ্যুৎ আরিয়ার চৌধুরী, বড় ক্রিমিনাল লয়ার। আপনার কেস বিদ্যুৎ হ্যান্ডেল করবে। মারে তগো কেমনে শুক্রিয়া আদায় করবো? আন্টি এগুলা বলবেন না। আরিয়া তুমি আন্টির সাথে হাসপাতালে থেকো, আমি আসছি। রাগী কণ্ঠে বলে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে বসে বিদ্যুৎ রবিনকে কল দিয়ে রবিনকে সব ইনফরমেশন বের করতে বলল। বিদ্যুৎ থানায় গিয়ে কেস ফাইল করে আসে। এদিকে ডাক্তার এসে আরিয়া ও রিমার আম্মুকে বলে রিমাকে নাকি একাধিকভাবে ধর্ষণ করা হয়েছে। শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচবে কিনা তা ঠিক বলতে পারছে না। এই কথা শুনে রিমার মা কান্নায় ভেঙে পড়ে। আরিয়া কোনো রকমে তাকে সামলে নিয়ে বিদ্যুৎকে ফোন দিয়ে এই কথা জানিয়ে দেয়। এই কথা শুনে বিদ্যুৎ আরও রেগে যায়। পুলিশকে সাথে নিয়ে রবিদের বাসায় গিয়ে রবি ও তার লোকেদের খুঁজে বের করে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কেস কোর্টে চালান করে দেয়। পরশু কোর্টে শুনানি হবে, তার আগে বিদ্যুতের সব প্রমাণ বের করতে হবে। বিদ্যুৎ হাসপাতালে এসে রিমার সাথে কথা বলে দেখা করে। হাসপাতালের বিল পরিশোধ করে আরিয়াকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় পৌঁছে বিদ্যুৎ আরিয়াকে কিছু না বলেই হন করে ওপরে চলে যায়। ফ্রেশ হয়ে একটা অ্যাশ কালারের শার্ট পরে আবার বাহিরে বেরিয়ে যায়। যাবার আগে আরিয়ার কপালে চুমু এঁকে দিয়ে যায়। আরিয়া খুশি মুডে ওপরে চলে যায়। গাড়িতে বিদ্যুৎ ও রবির বসে আছে। বিদ্যুৎ কেসের বিষয় এটা ওটা বলে যাচ্ছে, আর রবিন শুধু হাঁ করে সব শুনছে। আজকে ওর সামনে থাকা মানুষটির প্রতি শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেছে রবিনের। এই প্রথম সত্যের পথে লড়বে বিদ্যুৎ, এটাই তো চেয়েছিল রবিন। সব প্রমাণ জোগাড় করা হয়ে গেছে রবিনের বিরুদ্ধে। বিদ্যুৎ এই 3 দিন নাওয়া খাওয়া ভুলে রিমার কেস নিয়ে পড়েছিল। আরিয়াকে তেমন সময় দিতে পারেনি। লিলি, রাইমা, রবিন যতই বিদ্যুৎকে দেখছে ততই অবাক হচ্ছে। ওদের মনে একটাই প্রশ্ন, এই কি সেই বিদ্যুৎ আরিয়া চৌধুরী যে কিনা অন্যায় পথেই লড়তো? আর আজ সত্যের পথে লড়ছে বিদ্যুৎ। 3 দিন পর ধর্ষণের আইনগত দণ্ডবিধির 375 নং ধারা অনুযায়ী কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে অথবা কোনো নারীর সম্মতি ছাড়া অথবা কোনো নারীকে মৃত্যু কিংবা শারীরিক আঘাতের ভয় দেখিয়ে সম্মতি দিতে বাধ্য করলে ও নাবালিকা অর্থাৎ 16 বছরের কম বয়স্ক শিশু সম্মতি দিলে কিংবা না দিলে, সে যদি নিজ স্ত্রীও হয় অথবা কোনো নারীকে বিয়ে না করেই ব্যক্তিটি তার আইনসঙ্গত স্বামী এই বিশ্বাস দিয়ে যদি কোনো পুরুষ যৌন সম্পর্ক স্থাপন করে, তাকে আইনের ভাষায় ধর্ষণ বলা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 9 নং ধারা অনুযায়ী ধর্ষণের অপরাধের শাস্তির বিধান রয়েছে। ধর্ষণের ফলে কোনো নারী বা শিশুর মৃত্যু হলে ধর্ষণকারীর জন্য রয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। সমস্ত সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে রবি ও তার 4 বন্ধু মিলে রিমা নামের মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। রবিকে 302 নং ধারা অনুযায়ী ফাঁসির রায় ঘোষণা করা হলো। রবির 4 জন বন্ধুকে 122 নং ধারা অনুযায়ী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ঘোষণা শেষ করেই জজ চেয়ার ছেড়ে উঠে চলে যায়। রবি রাগী চোখে বিদ্যুতের দিকে রবির বাবা জালাল হোসেন ক্রোধ নিয়ে কোর্ট থেকে বেরিয়ে যায়। বিদ্যুৎ 5 মিনিট চোখ বন্ধ করে রাখলো। ওর বিশ্বাস হচ্ছে না কেসটা ও জিতে যাবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা বিদ্যুৎ আজ জয়ী হয়েছে।
যে যার মতো কোর্ট থেকে বের হতে লাগলো। বিদ্যুৎ ওর ডান হাতের কালো পোশাকটা নিয়ে কোর্ট থেকে বের হলো। কোর্টের বাইরে লোকজনের চোখ বিদ্যুতের ওপর স্থির। যে বিদ্যুৎ অন্যায়কে ও সৎ পথ মনে করত, টাকার বিনিময়ে হাজার হাজার কেস ধামাচাপা দিয়ে দিত, আর আজ বিদ্যুৎ সত্যের পথে লড়াই করে জিতে ফিরেছে। সবাই আশ্চর্যবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে বিদ্যুতের দিকে। বিদ্যুৎ মাথা নিচু করে হেঁটে হেঁটে গাড়ির কাছে যেতে লাগলো। রিমার মা এসে বিদ্যুতের পা জড়িয়ে ধরলো। আরে এ কি করছেন, উঠুন বলছে। বাবা, তুমি আজ আমার জন্য যা করলে আমি এইটা কোনোদিন ভুলতে পারবো না। বিদ্যুৎ কিছু বলছে না, চুপ করে রিমার মার কথা শুনছে। তোমার জন্য এই জানোয়ারের দলগুলোর শাস্তি হয়েছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ তোমায় সব সময় ভালো রাখুক। ভালো থেকো বাবা, ভালো থেকো। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে চলে গেল। বিদ্যুৎ রিমার মার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মিডিয়ার লোকজন বিদ্যুতের সাথে কথা বলার জন্য চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু পুলিশের কারণে বিদ্যুতের কাছে আসতে পারছে না। টিভি চ্যানেলে এই একই নিউজ চলছে। বিদ্যুৎ হেঁটে গাড়ির সামনে এসে দাঁড়ায়। রবিন খুশি মুডে গাড়ির দরজা খুলে দিয়ে বিদ্যুৎ রবিনের উদ্দেশ্যে বলল, আমি একা যাব। বলেই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে কোর্ট থেকে বেরিয়ে গেল। রবিন অবাক হয়ে বিদ্যুতের গাড়ির দিকে তাকিয়ে থাকে। বিদ্যুৎ গাড়ি নিয়ে একটা শুনশান জায়গায় চলে আসে। সেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো চিৎকার চেঁচামেচি। চারদিকে সবুজে ঘেরা গাছ গাছালিতে ভরপুর। বিদ্যুৎ গাড়ি থেকে নেমে এক দৃষ্টে তাকিয়ে আছে দূরে ওই সবুজ ঘেরা গাছপালার দিকে। সেখান থেকে চোখ সরিয়ে ওর দুই হাত সামনের দিকে ধরে ভালো করে চোখ বুলিয়ে দেখতে লাগলো। চিৎকার দিয়ে কথাগুলো বলল, আরিয়া, তুমি আমার জীবনে না আসলে আমার ভেতরের অমানুষটাকে আমি ছুঁড়ে বের করে ফেলতে পারতাম না। তুমি আমাকে পরিবর্তন করে দিয়েছো আরিয়া। তুমি আমার জীবনের লাকি পারসন। আই লাভ ইউ আরিয়া। বিদ্যুৎ খুশি মুড নিয়ে গাড়িতে বসে সেখান থেকে বাসায় রওনা দিল। বাসায় পৌঁছে চিল্লিয়ে আরিয়াকে ডাকছে, আরিয়া, আরিয়া, কোথায় তুমি আরিয়া? বিদ্যুৎ বাসায় কাউকেই দেখতে পাচ্ছে না। লিলি, রাইমা, রবিন, কেউ কাউকেই দেখছে না। বিদ্যুৎ সিঁড়ি বেয়ে ওপরে ওর রুমে চলে গেল। রুমে এসে জোরে জোরে আরিয়ার নাম ধরে ডাকছে, আরিয়া, কোথায় তুমি আরিয়া? বারান্দায় বাথরুমে ভালো করে দেখলো, কিন্তু আরিয়া কোথাও নেই। বিদ্যুতের মনে নিমেষেই খারাপ হয়ে যায়। এক রাশ ভয় সে বিদ্যুতের মনে ভর করলো, আরিয়াকে হারানোর ভয়। হুট করেই বিদ্যুতের চোখে যায় ফুলদানির ওপর। ফুলদানির নিচে একটা ছোট্ট চিরকুট দেখতে পেল। বিদ্যুৎ দেরি না করে তাড়াতাড়ি করে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। বিদ্যুৎ আরিয়া চৌধুরী, প্রথমে কংগ্রেস। আজকের কে সামনে জিতে গিয়েছেন। আজ আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, যেটা আপনার অজানা ছিল। আমার স্মৃতিশক্তি হারায়নি, আমার সব কিছু মনে আছে। আমি জ্ঞান ফেরার পর থেকে সুস্থ ছিলাম। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দুজন নার্সের কথা শুনতে পাই। তারা আমাকে নিয়েই কথা বলছিল। স্মৃতিশক্তি হারানোর কথা আমি তাদের মুখ থেকেই শুনি, আর আমি তখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলার অভিনয়টা করি। তবে এই অভিনয়টা করার বিশেষ কারণ আছে, আর সেই কারণটা হচ্ছেন আপনি। টাকা পয়সা, নাম, যশ, খ্যাতি সবই আপনার আছে, কিন্তু আপনার মধ্যে নেই কোনো ভালোবাসা, মায়া, সততা। আছে শুধু অহংকার ও হিংস্রতা। নিজের মাগজাত হাসিল করার জন্য আপনি সব কিছু করতে পারেন। মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনার কাছে। আমাকে পাবার জন্য আপনি আপনার হিংস্রতাই দেখিয়েছেন। সেখানে ছিল না ভালোবাসা নামক চিহ্নটা। আমার প্রিয় দুজনকেই আপনি কেড়ে নিয়েছেন। আমাকে আমার আপন মানুষদের কাছ থেকে পর করে দিয়েছেন। তখন আমি কিভাবে প্রতিটা মুহূর্ত কাটিয়েছি জানেন? জানেন না। জিন্দা লাশ হয়ে জীবন কাটিয়েছিলাম। আমি চাইনি আপনার সাথে অভিনয় করতে, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। সিঞ্চন হারিয়ে যায়নি, সিঞ্চনকে আমি লুকিয়ে রেখেছি। তারপর বাহানা করে আপনাকে ওই এতিমখানায়, ওই বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়েছিলাম। গাড়ির ড্রাইভার চাচাকে আমি এই ব্যাপার আগেই বলে রেখেছিলাম। তিনি আমাকে এই ব্যাপারে অনেকটা সাহায্য করেন। লিলি, রাইমা, রবিন ওরা জানতে পারে তৃতীয় দিন। সেদিন আমি অন্য রুমে বসে সিঞ্চনকে নিয়ে খেলা করছিলাম। ওরা আমাকে সাহায্য করে। এত নাটক, এত অভিনয় শুধু আপনার জন্যই করা হয়েছে। কেননা অভিনয় করে আমি আপনাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মানুষ আপন করে নিতে হয়, জীবনের মূল্যটা কি, এবং এই জীবনে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, এটা বোঝাতে চেয়েছিলাম।
আমার প্রতি আপনার কেয়ার করার মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাইনি, হিংস্রতার রাগ খুঁজে পেয়েছি। যখন দেখলাম আপনি আস্তে আস্তে ভালো পথে ফিরে আসছিলেন এবং সব কিছু বুঝতে পারছিলেন, তখন আমি আপনার প্রতি দিনে দিনে দুর্বল হয়ে পড়তে থাকি। আর সেদিন যখন আপনি রিমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে রিমার কেসটা হ্যান্ডেল করার দায়িত্ব আপনি নেবেন বলেছিলেন, তখন মনে মনে অনেক খুশি হয়েছিলাম। আর আপনার প্রতি আমার ভালোবাসাটাও বেড়ে যায়। তো আমি আমার মনকে সংযত করি। আমি তখন আপনার মধ্যে একজন সৎ বিদ্যুৎ আরিয়ার চৌধুরীকে দেখতে পেয়েছিলাম। রিমার কেস নিয়ে এই 3 দিন আপনি অনেকটা পরিশ্রম করেছেন, সেটা আমি লুকিয়ে লুকিয়ে সবটা দেখেছি। আমি জানতাম আপনি এই কেসটা জিতে যাবেন। আশা করি আপনি এইভাবেই সত্যের পথে লড়াই করে যাবেন। আমার তরফ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন অল টাইম। আর হ্যাঁ, আমি আপনার জীবন থেকে দূরে চলে গেলাম, আমার কাজ শেষ। আপনাকে ভালো পথে ফিরিয়ে আনাটা আমার টার্গেট ছিল, সেটা পূর্ণ হয়েছে। বাই, ইতি আরিয়া নূর। চিঠিটা পড়ে বিদ্যুৎ ধপ করে বিছানায় বসে পড়ে। এতদিন সত্যিটা আরিয়া বিদ্যুতের কাছ থেকে লুকিয়ে রেখেছিল ওর ভালো করার জন্য। আমি তোমাকে হারাতে চাই না আরিয়া, আমি শুধু তোমাকে চাই আরিয়া। বলেই গাড়ি নিয়ে আরিয়াদের বাসায় চলে গেল। কলিং বেল চাপ দেবার সাথে সাথে রাজু হোসেন এসে দরজা খুলে দিল। রাজু হোসেন বিদ্যুৎকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি চাই? আরিয়া কোথায়? আরিয়াকে নিয়ে যেতে এসেছি। আরিয়াকে অনেক আগেই আমার কাছ থেকে নিয়ে গেছে, সেটা কি তোমরা ভুলে গিয়েছো? আরিয়া আমার কাছে নেই, চলে যাও এইখান থেকে। আরিয়া আপনার কাছেই আছে, প্লিজ আরিয়াকে একটু ডাক দিন, আমি ওর সাথে কথা বলতে চাই। আরিয়া আমার কাছে নেই। আপনি মিথ্যা বলছেন, আরিয়া আপনার কাছেই আছে। মিথ্যে কথা বলার অভ্যাস এখনো তোমার যায়নি, এখান থেকে চলে যাও। বলেই মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল। বিদ্যুৎ বুঝে গেছে আরিয়া এখানে নেই, তাই দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আরিয়াকে খুঁজতে। সারা জায়গায় তন্ন তন্ন করে খোঁজ করে, তারপরেও আরিয়ার দেখা মিলল না বিদ্যুতের। বিদ্যুৎ পাগল হয়ে যায় আরিয়াকে কোথাও খুঁজে না পেয়ে। আরিয়ার কলেজ থেকে শুরু করে বান্ধবীদের বাসায় খোঁজ করে, এবং কি বাস, রেল, লঞ্চ, এয়ারপোর্ট সব জায়গায় লোক দিয়ে খোঁজ করে বিদ্যুতের লোকেরা, কিন্তু ফল শূন্য। বিদ্যুৎ মন খারাপ করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। এইভাবে আরিয়াকে হারিয়ে ফেলবে ওর জীবন থেকে, সেটাও ভাবনার বাইরে ছিল। বিচ্ছিন্ন মনে হেঁটে হেঁটে হল রুমের সোফায় ধপ করে বসে পড়লো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো মাটিতে। শার্টের হাতায় চোখ মুছে নিল বিদ্যুৎ। অতি কষ্টে ছেলেরা কাঁদে, আর নয়তো পাথর হয়ে যায়। বিদ্যুৎ আজ আরিয়ার জন্য কাঁদছে। কিছুক্ষণ মাথা নিচু করে বসার পর হঠাৎ বিদ্যুতের মনে হচ্ছে ওর পাশে বসে শব্দ করে কেউ কিছু একটা খাচ্ছে। বিদ্যুৎ মাথা তুলে দেখে আরিয়া। আরে আরাম করে চাকুম চুকুম শব্দ করে তেঁতুল খাচ্ছে। বিদ্যুৎকে তাকাতে দেখে আরিয়া বলে উঠল, খাবেন? বিদ্যুৎ আরিয়ার কথা শুনে কিছু না বলেই আবারও মন মরা হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। হুট করে খেয়াল করলো ওর সামনে সত্যি সত্যি আরিয়া বসে আছে। বিদ্যুৎ ঘাড় ঘুরিয়ে রাগি চোখে আরিয়ার দিকে তাকালো। আরিয়া বিদ্যুতের এভাবে তাকাতে দেখে তেঁতুল খাওয়া বন্ধ করে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে নাকি? হতেই পারি, তাতে এভাবে তাকানোর কি আছে? দেখুন, এভাবে তাকাবেন না, আমার নজর লেগে যেতে পারে। নজর লাগলে করুণা হয়ে যাবে আমার, তারপর আমার চেহারা নষ্ট হয়ে যাবে, তারপর আমাকে কেউ পছন্দ করবে না, তারপর আমি মরে। বাকি কথা বলতে না দিয়ে বিদ্যুৎ আরিয়াকে চেপে ধরলো। আলতো স্পর্শে আরিয়ার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। আরিয়া কিছু বলতে পারছে না, চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। ধাক্কা দিয়েও বিদ্যুৎকে সরাতে পারছে না আরিয়া। কিছুক্ষণ পর আরিয়ার কাছ থেকে সরে আসে বিদ্যুৎ। আরিয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বিদ্যুৎ মুচকি হেসে বলল, এবার বলো, এতক্ষণ কোথায় ছিলে? বলবে নাকি আবারও? না না, মানে বাসায় ছিলাম, দেখছিলাম আপনি কি করেন, আমাকে ছাড়া থাকতে পারেন কিনা। তো দেখে নিয়েছো? সকাল হতে আমাকে হয়রান করার ফল তোমাকে আরো ভোগ করতে হবে। ওটা তো জাস্ট ট্রেইলার ছিল। টেডি স্মাইল দিয়ে, মাপ চাই, দোহাই চাই, ভিক্ষা চাই প্লিজ। হাত জোর করে বলল, মাফ করতে পারি এক শর্তে, যদি তুমি আমাকে আই লাভ ইউ বলো। তাহলে পারবো না, বয়ে গেছে আমার বলতে, ছেঙ্গা। তাহলে কি আর করার, শুরু করা যাক। এই না, আমি বলছি। বলো। আই
ইউ আই ইউ আই মজা করা হচ্ছে, দাঁড়াও। উঠে আসতে নিলে আই লাভ ইউ পচাম সত্য বলেই উঠে ওপরের দৌড়। কি? আরিয়া দাঁড়াও, তোমাকে আজ দেখাবো ডেঞ্জারাস লাভার কাকে বলে। আমাকে ধরতে পারলে তো দেখাবেন ক্রেজি লাভার। পিছন দিকে ফিরে মুচকি হেসে বলল। বিদ্যুৎ মুচকি হেসে আরিয়ার পিছু পিছু দৌড়ে ওপরে যেতে লাগলো। শুরু হয়ে গেল ওদের খুনসুটি ভালোবাসা। এই কোনো রাগ নেই, কোনো হিংস্রতা, আছে শুধু ভালোবাসা। এভাবেই ওদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক, এটাই কামনা করুন। ওদের জন্য দোয়া করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।